আচ্ছা, সবাইকে আরো একবার স্বাগত আজকের ক্লাসে। আজকে আমাদের হচ্ছে বাংলা ব্যাকরণের উপরে সর্বশেষ ক্লাস। তো মোটামুটি ব্যাকরণ রিলেটেড যা যা পড়া দরকার আমাদের আমরা সবই দেখে ফেলছি। আপনাদের বাগধারা সেটা দেওয়া হয় নাই, বাগধারা সেটা আজকে ক্লাসের পরে হচ্ছে আপলোড করে দেওয়া হবে। আজকে হচ্ছে মূলত হচ্ছে আমরা যা যা পড়ছি সেটার একটু ওভারভিউ দেবো আর প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন দেখবো, যাতে আমাদের কনফিডেন্সটা আর একটু ভালো হবে। দেখেন, আমরা হচ্ছে যে জিনিসগুলো দেখছিলাম, যে বর্ণনামূলক প্রশ্নগুলো কি কি ছিল, আর বানানের বিভিন্ন নিয়ম সেগুলা, এরপরে হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখছিলাম কিভাবে হচ্ছে অতৎসম বানান, শব্দের বানান, তৎসম শব্দের বানান, এইগুলা যা দেখছি তা তো আমরা দেখছি। আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে একটু প্রশ্ন দেখা আমরা একটু আপনারা একটু রেসপন্স করেন যে এই জিনিসগুলো আপনাদের হচ্ছে মাথায় আছে কিনা। আর আজকে মূলত আর দুইটা জিনিস আমাদের একটু দেখতে হবে। সেটা হচ্ছে এই বই থেকে আমরা দুই তিনটা টপিক হচ্ছে দেখছিলাম। দ্বিরুক্ত শব্দ দেখছিলাম, আহ আর হচ্ছে একই বই দুই বই থেকে দেখছিলাম। দ্বিরুক্ত শব্দ দেখছিলাম আর দেখছিলাম হচ্ছে দুই বই থেকে হচ্ছে শব্দদীপ্ত আর দ্বিরুক্ত শব্দ, এই দুটো জিনিস দেখছিলাম, উপসর্গ দেখছিলাম। তো আমাদের মেনলি দেখতে হবে যে আর কোনো কিছু আমাদের এইখান থেকে দেখার দরকার আছে কিনা। তো পুরোনো বইটা থেকে যা দাঁড়াইছি ওইটুকুই, নতুন বই থেকে যদি কোনো টপিক আসে আর কি, ইয়ার ক্ষেত্রে। ভাইয়া কথার মধ্যে অনেক নয়েজ আসতেছে। আচ্ছা, আশা করি কোনো নয়েজ কমবে। আচ্ছা, আমরা পুরোনো বইটা একটু মানে নতুন যে বাংলা ব্যাকরণ বইটা আছে ওইটা মূলত আজকে একটু মানে চোখ বুলাবো যে এখান থেকে কোনো কিছু হচ্ছে আমাদের পড়তে হবে কিনা। দেখেন, এখান থেকে আমরা এখন পর্যন্ত যা যা দেখছি আর কি, আপনাদের যে শব্দদীপ্ত এই অংশটা আমরা হচ্ছে দেখতে দেখতে বলছিলাম, এখান থেকে প্রশ্ন আসছিল। আর অনুসর্গের হচ্ছে দুইটা প্রকারভেদ আছে, সাধারণ অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গ। এইটা কোন একটা কিছু পড়ানোর সময় আপনাদের দেখাইছি। এখন এখানে নতুন কিছু জিনিস আছে, যেরকম এই যে যোজক, আবেগ, এরপরে এই দুইটা জিনিসই আসলে আমাদের কাছে নতুন। আর সংখ্যাবাচক বা এই ধরনের আর যেগুলো আছে এগুলো আসার কথা না, আসলে আপনারা পারবেন। আমরা হচ্ছে যে যোজক আর আবেগ এই দুইটা জিনিস একটু দেখে আসি। আমার একটা ইয়ে আর কি, যে যদি এই বই খুইলা প্রশ্ন করার চেষ্টা করে যে এখান থেকে নতুন বই থেকে আমরা একটা প্রশ্ন করি ভিন্ন ধারার, তাহলে এই দুই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আর আপনার হচ্ছে প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে প্রিপারেশন নেওয়া উচিত, অন্যদের থেকে যদি আগায় থাকতে চান। যে আমার হচ্ছে কই থেকে প্রশ্ন আসতে পারে, প্রশ্নকর্তা কি চিন্তা করতে পারে, এইভাবে। দেখেন এইখানে যোজক বলছে যে পদ বর্গ বা বাক্য, পদ বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে। মানে আমরা যে অব্যয়গুলা পড়ছি সেগুলোই মূলত, যেরকম এবং, ও, আর, না, অথবা, এগুলা কিন্তু আমরা পড়ছিলাম সংকোচক অব্যয়, তারপরে কি বলে বিয়োজক অব্যয়, সংযোজক অব্যয়, এইভাবে। এখন এইখানে সাধারণ যোজক, বিকল্প যোজক, বিরোধ যোজক, কারণ যোজক, সাপেক্ষ যোজক, এই পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এখন এইটা কিন্তু আমাদের যে ফরম্যাটে প্রশ্ন আসে, বর্ণনামূলক প্রশ্ন, সে বর্ণনামূলক প্রশ্নের জন্য কিন্তু একটা আদর্শ প্রশ্ন এই পেজটা। এভাবে দিতেই পারে যে যোজক কাকে বলে, আর হচ্ছে যোজক কত প্রকার, কি কি উদাহরণ সহ হচ্ছে ব্যাখ্যা করেন। বা দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করেন। দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করুন, এই। তাহলে সেই ক্ষেত্রে আমরা আগে যেরকম পড়ছি সেরকমই, যে আমাদের যোজকের হচ্ছে একটা সংজ্ঞা দিতে হবে। উদাহরণ একটা দুইটা দিলাম, এরপর হচ্ছে যে পদগুলো আছে, যে মূলত যোজককে হচ্ছে পাঁচ ভাগে ভাগ করা যায়। কি কি যোজক আছে? সাধারণ যোজক, যে দুইটা শব্দ বা বাক্যকে হচ্ছে যুক্ত করে। বিকল্প যোজক, কি যোজক জিনিসটা তো বুঝছেন, কনজাংশন যেটা আমরা বলি। বিকল্প যোজক হচ্ছে যে এক বা একাধিক বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে, যেটা আমরা অব্যয়ের ক্ষেত্রে হচ্ছে বিয়োজক অব্যয়, কি বলে, সরি, সংকোচক অব্যয়, বিয়োজক অব্যয়, এরকম যেখানে দেখলাম যে কিংবা, সেইটা। তারপরে বিরোধ যোজক কি, যে একটার সাথে আরেকটা হচ্ছে পরস্পর কি,
ভিন্ন বক্তব্যের মধ্যে একটা বক্তব্যের সাথে আরেকটা বক্তব্য কন্ট্রাডিক্টরি, যে এই ধরনের যোজক বাক্যের দুইটা অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না। তো এই ধরনের প্রশ্ন আসলে আমরা হচ্ছে এই সাধারণ যোজক, বিকল্প যোজক জিনিসটা কি, এই একটা লাইন লিখে একটা উদাহরণ দিব, একটা বা দুইটা উদাহরণ দিব বা একটা লাইন লিখবো। কারণ যোজক হচ্ছে ওই যে কারণ, যেটা রিজন বুঝাবে আর কি, যে এই জিনিসটা কেন হয়েছে তার কারণটা ব্যাখ্যা করেছে। আর সাপেক্ষ যোজক তো নাম দেখে আমরা বুঝছি, আমরা যেভাবে সাপেক্ষ সর্বনাম পড়ছিলাম, যত তত, যে সে, যিনি তিনি, সেই জিনিস। তো জিনিসটা আসলে খুবই সহজ। তো মোটামুটি আমরা নতুন যে বাংলা বই, সে বাংলা বইয়ের মধ্যে এই টপিকটা আমার দৃষ্টিতে ইম্পর্টেন্ট আর কি। মানে এর যে স্ট্রাকচারাল মানে ভিউ, তাতে আমার দেখে মনে হচ্ছে যে একটা 6 মার্কের প্রশ্ন দেওয়ার জন্য এর একটা আদর্শ টপিক। আচ্ছা, এরপর আর একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে আবেগ। 8 প্রকার আবেগের কথা এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, যদি এই দুইটা জিনিস দেখেন, আমি আবার একটু ক্লিয়ার করি। পরীক্ষক হচ্ছে বই নিছে, নতুন বই নিয়ে চিন্তা করতেছে নতুন বই থেকে একটা ডিফারেন্ট কোশ্চেন দিব। তার সামনে এই এই পর্যন্ত আসছে আবেগ আর যোজকের মধ্যে। এই পর্যন্ত যদি সে আসে তাহলে যোজকই পরীক্ষায় দিবে, কারণ 6 মার্কের প্রশ্ন আসবে, 5টা পয়েন্ট দিয়ে আপনারা লিখবেন, একটা মার্ক দেওয়ার সিস্টেম আছে আর কি। এইখানে আবার 8 প্রকার একটু বড় হয়, সে মনে করবে আচ্ছা এটা দেওয়ার দরকার নেই, উপরেরটা দিই। মানে এই দুইটার মধ্যে ওইটা বেশি ইম্পর্টেন্ট, যোজকটা। আবেগটাও একটু দেখে রাখবেন, যে আমরা যেরকম হচ্ছে সর্বনাম পদ দেখে রাখছি 9 প্রকার, ঠিক সেইভাবে আবেগটাও দেখে রাখবো, যে আবেগ জিনিস কি। এটা হচ্ছে আবেগবাচক শব্দ, যেমন কি মনের ভাব বা আবেগকে প্রকাশ করার জন্য যেসব শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আবেগ শব্দ বলে। এখন এই আবেগ শব্দের বিভিন্নভাবে প্রয়োগ দেখানো যায়, এরা সরাসরি বলে নাই যে 8 ধরনের আবেগ আছে, এরকম বলে নাই। তা আমরা হচ্ছে পরীক্ষার হলে এভাবে লিখবো যে বিভিন্ন ধরনের শব্দ, আবেগ শব্দ প্রয়োগ দেখানো যায়। এরপরে এই লাইনগুলো লেখার দরকার নাই, শুধু লিখবেন যে সিদ্ধান্ত আবেগ, প্রশংসা আবেগ, বিরক্তি আবেগ, আতঙ্ক আবেগ। এইভাবে এই 8টা যে শব্দ আছে, 8টা শব্দ হচ্ছে আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এবং প্রত্যেকটার একটা করে অন্য উদাহরণ দিব। তাহলে খাতায় কিভাবে লিখবো? প্রথমে লিখবো যে আবেগ। আবেগ লিখে আবেগের হচ্ছে সংজ্ঞা দিলাম। একটা উদাহরণ দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এবার বিভিন্ন প্রকার আবেগ 1 নম্বর দিয়ে লিখলেন, যেটা আছে শুরুতে, ধরুন শেষের দিকে আসলো অলংকার আবেগ। অলংকার আবেগ লেখা জাস্ট খালি উদাহরণটা দিবেন, যে দূর এ কথা কি বলতে আছে, দূরের নিচে দাগ, এটা শেষ। আর একটা দিলেন এইভাবে, জাস্ট ওইটার নাম আর একটা করে উদাহরণ, নাম প্লাস একটা উদাহরণ। আমি আপনাদের খাতায় অনেকের হচ্ছে লিখে দিছি যে যখন বানানের প্রশ্নটা অ্যান্সার করবেন, তখন হচ্ছে একটা করে নিয়ম লিখবেন, 2টা করে উদাহরণ দিবেন। যেগুলো হচ্ছে যে উদাহরণগুলো শব্দে দিবেন, হ্যাঁ, যেগুলো শব্দে দিবেন, যেরকম ধরেন যোগ রূঢ় শব্দ, রূঢ়ি শব্দ, এইগুলা হচ্ছে 2টা করে উদাহরণ দিবেন অবশ্যই। আর যেগুলা উদাহরণ বাক্যে দিবেন, যেরকম সার্থক সার্থক বাক্যের যে গুণাবলীগুলা, আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, এগুলা একটা সেন্টেন্সে দিলে হবে। মানে ওইখানে উদাহরণটা যদি বাক্যে হয় তাহলে একটা পূর্ণ বাক্য দিলে ওকে, 2টা উদাহরণ ওইখানে দেওয়ার দরকার নেই। আর এইগুলা, এই যে এই কথাবার্তা গুলা, এগুলা যারা হচ্ছে বিসিএস এর খাতা টাতা দেখে, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলছে, সেই রেসপেক্ট আর কি বললাম। এটা আসলে টিচার টু টিচার ভ্যারি করে, তবে আমরা যেটা ফলো করতাম সেটা আপনাদের আর কি শেয়ার করতেছি। তাহলে এই এই 2টা জায়গায় হচ্ছে, এই নতুন বইতে আমরা এই 2টা জিনিস দেখলাম, যে যোজক আর আবেগ। এটা একটু দেখার মতন। শব্দ দ্বিতীয়টা আমরা আগেই দেখছি। নির্দেশক দেখতে হবে না, কোনো দরকার নেই, বচন দেখতে হবে না। আমরা একবারে সূচিতে চলে যাই এইভাবে না দেখে। আচ্ছা, ক্রিয়া বিশেষণ দরকার নাই। হুম, বাগার্থ এরকম কিছু লাগবে না। ওকে, তাহলে এখান থেকে আমরা ফাইনালি কি কি দেখলাম? শব্দ দ্বিত্বটা দেখছি, এটা হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্নের জন্য। শব্দ দ্বিত্বটা দেখছি, যোজকটা দেখছি, আর হচ্ছে আবেগটা দেখছি। অনুসর্গ আসার কথা না, তাও অনুসর্গটা জেনে রাখেন, সেটা হচ্ছে সাধারণ অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গ। সাধারণ ক্রিয়াজাত অনুসর্গ হচ্ছে দিয়ে, যে শব্দগুলা দিয়ে আসলে হচ্ছে কি বলে ক্রিয়াবাচক শব্দ, সেগুলো হচ্ছে ক্রিয়াবাচক অনুসর্গ। আর যেগুলো হচ্ছে ক্রিয়াবাচক শব্দ না, সেগুলো হচ্ছে সাধারণ অনুসর্গ। এই যে দেখেন, যেরকম সাধারণ অনুসর্গ হচ্ছে কি উপরে, কাছে, জন্য। জন্য তো কোনোভাবে ক্রিয়াবাচক শব্দ না। ক্রিয়াবাচক শব্দ কি করে, থেকে, দিয়ে, ধরে, সবগুলা দেখেন ক্রিয়াবাচক শব্দ। তাহলে সেই শব্দগুলা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। যেমন ভালো করে খেয়ে নাও, ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হইতে হয়, মন দিয়ে লেখাপড়া করা দরকার। এই 2 প্রকার জাস্ট আমরা একটু দেখে রাখলাম, এটা ওরকম আলাদা করে পড়ার দরকার নাই। আর অনুসর্গের তো উদাহরণ আমরা জানি, যে বাক্যের সঙ্গে একটা মানে একটা শব্দ বসবে, শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে, রিলেট করে, সেটাই হচ্ছে আমাদের অনুসর্গ।
আচ্ছা, এইটা গেল। আহ নতুন আমাদের কি দেখার মতন আছে? আচ্ছা, এই বই থেকে আমরা তেমন কিছু দেখবো না। এইখানে বাগধারা কিছু জিনিস দেওয়া আছে, তবে এখানে যে বাগধারা সেগুলো খুব একটা কঠিন না। আপনাদের যে বাগধারা শীট দেওয়া আছে সেগুলোর মধ্যে এগুলো আছে। হ্যাঁ, এবং এখানে খুবই অল্প কিছু বাগধারা দেওয়া আছে, এত অল্প বললে আসলে হবে না। তো এই বই বাগধারা দেখার ওইভাবে কোনো দরকার নাই। আচ্ছা, তবে পরীক্ষায় যেভাবে আসে সেই জিনিসটা আমরা একটু এখান থেকে দেখতে পারি। ধরেন এইটা আসলো, উড়ে এসে জুড়ে বসা। আপনার কাছে প্রশ্ন এটা আছে, বলবে যে অর্থ সহ আহ কি বলে বাক্য গঠন করেন। ঠিক এই যে ফরম্যাট আছে এই ফরম্যাটে লিখবেন। ধরেন লিখলেন যে একের খ এর উত্তর, একের খ এর উত্তর। এবার ওই বাগধারাটার নাম লিখছেন, ব্র্যাকেটের মধ্যে ওইটার মিনিংটা লিখছেন, একটা কোলন দিছেন, এই বাক্যটা লিখছেন। সেম, পুরো চিঠি, উড়ো কথা, গুজব, এটা লিখলাম, মানে ব্র্যাকেটের মধ্যে বাক্যটা লিখলাম, এটা লিখলাম। এইভাবে হচ্ছে যে ছয়টা জিনিস আসবে সেই ছয়টা জাস্ট এইভাবে সিরিয়ালি লিখে দিবেন, হিসাব শেষ। কোনোটার যদি এমন হয় যে আমি সরাসরি যে অর্থটা সেই অর্থটা আমি জানি না, কিন্তু আমি যদি বাক্য গঠন করি সেই ক্ষেত্রে হয়তো আমি মানে এড়াই দিয়ে আসতে পারবো। যেরকম একটা 43 বিসিএস এ আসছিল গয়ন গয়ঙ্গচ্ছ সম্ভবত। এই গয়ঙ্গচ্ছ মানে কি বলেন তো? ঢিলেমি। ঢিলেমি। এইটা আসছিল সৌমিত্র স্যারের বই থেকে। এটা পড়ার পরও পরীক্ষায় পারি নাই। তো এই গয়ঙ্গচ্ছ মানে যে ঢিলেমি, এই ঢিলেমি যে মিনিং এটা আমার মাথায় ছিল না। আমি ওই জায়গাটা বাদ রেখে আমি হচ্ছে গয়ঙ্গচ্ছর যে মানে দিয়ে এটা শব্দ বাক্য গঠন করে দিয়ে আসছিলাম নিজের মতো করে। এই কাজটা করতে পারেন ইনকেস ফাঁকা রাইখে দেওয়ার চাইতে এটা করা যেতে পারে যে আমি বাক্য অর্থটা জানি না। আবার খেয়াল করবেন সবসময় কিন্তু অর্থ চায় না যে বাগধারাটির অর্থ লিখুন এবং বাক্য গঠন করুন, এরকম না বললে হয়তো বলতে পারে যে নির্মুক্ত বাগধারা দিয়ে বাক্য গঠন করুন। সেই ক্ষেত্রে আপনার আকবারে যে অর্থ লেখার দরকার নেই। অর্থ কি নিজের ভাষায় লেখা লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, একদম বইয়ের মতন লিখতে হবে, এটা তো মনে রাখা সম্ভব না। এবং অর্থ হচ্ছে এই যে দেখেন এইভাবে, এটা যেভাবে লিখছে উদ্দেশ্যে জুড়ে বসা, অপ্রত্যাশিত ভাবে জায়গা দখল করা, মানে কত বড় ভাবে লিখছে। তার মানে আপনার ওটা বুঝাইতে যত বড় ভাবে লিখতে হয় আপনি অত বড় করে লিখবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা ধরেন এটা কঠিন তো এই জায়গায় আসলে এইভাবে গেলে, এই যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া এই টাইপের জিনিস আমরা সবাই বুঝি বাগধারা, কিন্তু অর্থ লিখতে গেলে আমাদের একটু কষ্ট হয়। চিনির বলদের মতন ঘানি টানা, এটা তো একদম মিনিংই লিখে দিছে, এটা কেমন বাগধারা হয়েছে যে চিনির বলদের মতন ঘানি টানা। তো আপনার হচ্ছে যে অর্থটা লিখতে হবে, সেই অর্থটাই আপনার বুঝাইতে যতটুক জায়গা লাগে আপনি ততখানি লিখবেন। হ্যাঁ, এখন এটার আমরা অনেক যারা ডিপ বুঝি যে এটা ফ্রেজ দিয়ে লিখবো, মাঝখানে হয়তো বাক্য ভার্বটা বানা যাবে না, এমন কোনো কিছু নাই ব্যাপারটা। যে ঘোড়ার ডিম কিছুই না, ঘোড়ার ডিম মূল্য, এমন জিনিস যার কোনো মূল্য নেই, আপনি এরকমও লিখতে পারেন। মানে আপনার ওই জিনিসটা বুঝাইতে যাইতে যেটুক জায়গা মানে যতটুক লেখার দরকার পড়ে অতটুকু আপনি লিখবেন, কোনো সমস্যা নেই। এবং বাগধারার ক্ষেত্রে মূল ব্যাপারটা হচ্ছে এটা যে আপনি এটা বুঝে আসতে পারছেন কিনা সেইটা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মূল বইয়ের এই জায়গাটায় ছিলাম। এই বইয়ের হচ্ছে এছাড়া আর কোনো কিছু দেখার ইয়ে নাই। এই পিডিএফটা আরো একবার হচ্ছে আপলোড করে দিব, সমস্যা নাই। আর বাগধারা ওটা আপলোড করে দিব। এবার আমরা হচ্ছে আমাদের আর একটা জিনিস যেটা, আচ্ছা এই মূল অংশে যাওয়ার আগে আহ, আমরা এইখানে ছিলাম। এইটা হচ্ছে ফ্রেশ ইয়েটা, আপনাদের সাথে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেটা ফ্রেশ পিডিএফ একসাথে করা আছে। এটা আলাদা ফ্রেশ ভাবেই হচ্ছে আপলোড করে দিব, যার যেটুকু অংশ যেভাবে দেখার দরকার দেখেন করেন, সমস্যা নাই। এখন আমাকে একটা জিনিস আপনারা বলেন যে আপনাদের এই গ্রামারের উপরে যে 3টা ক্লাস নেওয়া হয়েছে এইটার উপরে কারো কোনো মানে স্পেসিফিক কোনো প্রশ্ন আছে কিনা, যে আমার এই জায়গাটা নিয়ে একটু সমস্যা আছে, আমার এখানে বোঝা দরকার, বা এই ধরনের কোনো প্রশ্ন আছে, এরকম কেউ কারো কোনো কিছু থাকলে আগে একটু বলেন, আগে সেগুলো একটু শুনি। ভাই, যে জি আমাদের হ্যাঁ। রুড়ি তারপরে যোগ রুট যে শব্দগুলো আছে উদাহরণ, এগুলোকে জাস্ট উদাহরণ লাগবে নাকি ওটাকে বিশ্লেষণ করে দেখানো লাগবে? একটু এক লাইনে লিখবেন যে প্রবীণ যেমন অর্থ প্রকৃষ্ট রূপে বিনা বিনা বাজান যিনি হলেও, মানে প্রবীণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ প্রকৃষ্ট রূপে বিনা বাজান যিনি, কিন্তু ব্যবহারিক অর্থ বৃদ্ধ। এরকম একটা বাক্যর মতন লিখবেন। আচ্ছা, ঠিক আছে।
আর কারো কোনো মানে এই রিলেটেড কোনো প্রশ্ন একটু বলেন যদি, বা আপনারা যে প্রিপারেশন নিছেন ব্যাকরণের উপরে কি অবস্থা, বা বানান শুদ্ধি যে প্রিপারেশন গুলো নিচ্ছেন কিভাবে নিচ্ছেন এইগুলো আমার একটু বলেন, আমাকে একটু বুঝতে তাহলে সুবিধা হবে। সব প্রিলি প্রিপারেশন স্যার। সব প্রিলি প্রিপারেশন বলতে প্রিলি থেকে যা দেখছেন সেটাই আবার দেখতেছেন, নাকি প্রিলিতে যা দেখছিলাম ওই পর্যন্তই, শুধু প্রিলি পর্যন্তই। মানে আর মানে ওই জিনিসটাই আবার দেখতেছেন, নাকি ওইটাও দেখতেছেন না সেটা বলতেছি। আচ্ছা, প্রিলিতে কই থেকে দেখছিলেন হ্যাঁ, বানান শুদ্ধ? আপনার শীত দেখতেছি এখন শীত আচ্ছা ঠিক দেখতেছি। আছে, অন্বেষণ থেকে দেখছিলাম। ওকে। জর্জ যে জর্জ আচ্ছা, জর্জের এমপি3, আচ্ছা যেটাই ভাই দেখেন না কেন, হ্যাঁ প্রিলির সব বইতে প্রচুর উদাহরণ দেওয়া আছে। এই যে বাগধারার আপনাদের যে শীটটা দিয়েছে ওটা মোটামুটি ভিক্টরসের যতগুলা ইয়ে আছে ওই যে কি বলে এই যে বাংলার বই, তারপরে ডাইজেস্ট, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রিলি রিটেন সব ইয়ে করে কম্বাইন করে একসাথে দেওয়া, মানে ওর বাইরে থেকে কোনো কিছু আসার সুযোগ নেই। সৌমিত্র স্যারের বই হ্যান ত্যান, তো ওই জিনিসটা একেবারে কনক্রিট। এখন আপনারা আপনাদের মতন, আমি তো আপনাদের আগে একদিন দেখাই দিছি যে কিভাবে বাগধারা জিনিসটা পড়বেন। আর বানান বাক্য শুদ্ধি সেম, যে বই থেকে পড়ছেন। যদি আপনার মানে চোখের শান্তি হয় যে এই জায়গা থেকে তো আগে পড়ছি, এখন আমার দেখতে সুবিধা হইতেছে, তাহলে সেইখান থেকে পড়েন, কোনো সমস্যা নাই। আসল কথা হচ্ছে পারা আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই মনে হয়, আমরা হচ্ছে আমাদের আর একটা জায়গায় যাই। ভাইয়া, জি বলেন। ভাইয়া, আমরা তো অনেকগুলো টপিক দেখলাম। এখন আমরা পিলিতে তো আরো বেশি টপিক পড়েছিলাম। এখন কি রিটেনের জন্য বাকিগুলো পড়ার দরকার নাই? যেরকম প্রত্যয় আছে, তারপর হচ্ছে ধ্বনির না পরিবর্তন, না না এগুলো না 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 না, লাগবে না, এবার কিছু লাগবে না। আপনারা অলরেডি এই যে আমি ক্লাসে যেটুক জিনিস বলছি এটাই অনেক বেশি দেখে ফেলছেন। হ্যাঁ, এর বাইরে আর কোনো কিছু নিজে থেকে দেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। অলরেডি হচ্ছে ধরেন শব্দদ্বিত্ব, তারপরে এই যে যোজক আবেগও দেখাই ফেললাম, মানে অনেক বেশি দেখে ফেলছি। এত কিছু মানুষ দেখেও না, আর হচ্ছে ওইভাবেই চলে আসে। ভাই আচ্ছা, অতচ্ছম শব্দ ব্যবহারের একটা প্রশ্ন ছিল। আমাদের হ্যাঁ যে বাংলা বলেন। একাডেমি 30 টাকা পাতলা বইটা, ওইটার মধ্যে যে সরয় সরয় আর হ্রস্ব দীর্ঘ ভাবে আদবে দেওয়া আছে। আর আপনি যে শীটটা দিচ্ছেন এটার মধ্যে হচ্ছে রুলস একটু ভিন্ন কয়েকটা। এখন কোনটা ফলো করা বানানে বানানে জি মানে বানান ভিন্ন। অতচ্ছমারটার ক্ষেত্রে অতৎসময়ের ক্ষেত্রে আবার একটু বলেন, মানে নিয়মটাই আলাদা তাই? যে কিছু নিয়ম আলাদা আছে, মানে যেমন যেমন দুটো বলেন তো। যেমন পাতলা বইটার মধ্যে সরয় সরয় আর হ্রস্ব দীর্ঘ এরকম আর কি বর্ণ ধরে ধরে দিছে, রুল দিছে। আর আপনি হচ্ছে এই যে রুল দিছিলেন ছয়টা একসাথে, তারপর যে হ্যাঁ রেফের দিতে হয় না, এই টাইপের রুলস গুলো ইয়াতে ছিল না ওই হ্যাঁ, পাতলা বইটাতে। সমস্যা নাই, রেফে দিতে হবে এটা। আপনি যে এডিশনটা কিনছেন ওটা কপের এডিশন এটা নাকি দুই হাজার পিডিএফটা বারো দেখতেছেন? সর্বশেষ সংস্করণ 2012। হ্যাঁ, না 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 না, এরপরে ভাই বহুত চেঞ্জ হয়েছে। ওটা তো ওই যে 12 যেটা, ওইটা হচ্ছে আমরা তো পিডিএফই দিয়ে দিছি। ওর পরে ভাই অনেক চেঞ্জ হয়েছে, হ্যাঁ জি সমস্যা নাই। ওই রেফের দিতে হয় না, ওটা ঠিক আছে। প্লাস আরো বহুত চেঞ্জ হয়েছে, তবে আসল কথা হচ্ছে কি, ওই ক্লাসটা মনে হয় আপনারা করছেন। আমি বলছি যেটা যে 6টা পয়েন্টই আপনি লেখেন না কেন সেটা বাড়ি বসে আগে ঠিক করে নিয়েন। হ্যাঁ, এটা ভাই, হচ্ছে আমার প্রথম কথা। প্রশ্ন হচ্ছে চেঞ্জ হয়েছে, ওগুলা কি চেঞ্জ হয়েছে যে কোনো কিছু নতুন হয়েছে সংশোধন হ্যাঁ করা হ্যাঁ, হয়েছে? এরকম অনেকই চেঞ্জ হয়েছে। আপনার এইখানে এই যে স্লাইডে দেখতেছেন এখানে যে রুলস গুলো আছে এখানে কোনো ভুল নাই। হ্যাঁ, এগুলো একেবারেই হচ্ছে কি বলে চেক রিচেক সবকিছু করা। আর প্লাস হচ্ছে যেগুলা হচ্ছে এরকম মানে কি বলে এটারে সমালোচিত থাকতে পারে বা কনফিউশন থাকতে পারে, এরকম কোনো জিনিস আমরা এখানে রিটেনের মধ্যে কখনোই ঢুকাবো না। কারণ রিটেন ব্যাপারটা হচ্ছে কি, এইটা আপনার হাতের উপরে, যে আমার যা মন চায় আমি সেটা লিখে আসবো। তা সেইখানে তো আমার কোনো দরকার নাই যে আগ বাড়ায় হচ্ছে বিতর্কিত জিনিসের ভিতরে যাওয়ার। হ্যাঁ, সেটা আমরা কখনোই করব না। কারণ রিটেন এটা সব সাবজেক্টে, শুধু বাংলা বলে না, যে আমি আপনার এমন কোনো কিছু লিখবেন না। এই যে আপনাদের সারাংশ নিয়ে আমি একদিন কথার প্রসঙ্গে বলতেছিলাম যে একটা শব্দ, সেটা ধরেন আমি বানানটায় আমার আছে, কনফিউশন আছে, যে রসিকার হবে না দীর্ঘিকার হবে জানি না। ওই বানানটা ধরেই হচ্ছে শব্দটা ধরে আপনি অ্যাভয়েড করে অন্য শব্দ দিয়ে লেখেন। রিটেনে তো এই সুযোগ আছে, তো পিলির মতো না যে দাগাইতেই হইতেছে। সুতরাং এখানে এমন রুলস দেওয়া হয়েছে যে রুলস নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই। ইভেন আপনাদের খাতা দেখতে যাই আমি এমন অনেক রুল পাইছি যেগুলো আমি কখনো শুনি নাই। হ্যাঁ, আমি অলমোস্ট হচ্ছে ওই যে 30 টাকার বই ওইটা শুধু না, বহুত জায়গার বহুত নিয়ম পড়ছি। তারপর আমার সামনে অনেকগুলো আসছে যে আচ্ছা এই নিয়ম তো আমি দেখি নাই, খাতা দেখার সময় এরকম দেখছি, তো ওটা সমস্যা না। সমস্যা হচ্ছে যে 6টা পয়েন্ট আপনি দেখবেন ওই 6টা পয়েন্টই ফিক্সড করে যাবেন বাসা থেকে। হ্যাঁ, আমরা এই যে মূল ইয়াতে চলে যাই, আমরা এখানে দিলে আমাদের আলোচনার ভিতরে ওরা আসবে। দেখেন, প্রথম হচ্ছে আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো একটু দেখবো।
বর্ণনামূলক প্রশ্ন আমাদের মোটামুটি 2টা আসার কথা। হ্যাঁ, এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। দেখেন এখানে প্রথমে বলছে কিভাবে সমাসের সাহায্যে শব্দ গঠিত হয় উদাহরণ সহ আলোচনা করুন। তার মানে আপনারা এখানে 6 প্রকার সমাস দেখাইতে হবে এবং প্রত্যেকটা প্রকারের একটা করে উদাহরণ দিতে হবে। আপনারা দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, অব্যয়ভাব, তৎপুরুষ, বহুব্রী সব কটা নাম লিখবেন এবং প্রত্যেকটার একটা করে উদাহরণ দিবেন। এবং যে জিনিসটা মেনশন করবেন সেটা হচ্ছে কি, এটা কি পরপদ প্রধান নাকি পূর্বপদ প্রধান, মানে কোন পদ প্রধান, এই জিনিসটা উল্লেখ করবেন যে কোন পদ প্রধান। আর হচ্ছে কোন পদের অর্থে কোন পদ প্রধান বললেই তো কোন কিসের অর্থ প্রাধান্য পায় সেটা বের হয়ে গেল। এইটার অনুসারে এইটা দিয়ে হচ্ছে সংজ্ঞায়িত করবেন যে আমার দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান, বহুব্রী সমাস কোন পদ প্রধান হয়, এইভাবে। এবং একটা করে উদাহরণ দিবেন। আর যেগুলা হচ্ছে ধরেন শুধু পরপদ প্রধান একসাথে 2-3টা আছে, সেগুলোর মধ্যে যে ডিফারেন্স, তৎপুরুষ সমাস এরকম, কর্মধারয় সমাস এরকম এরকম একটু ভাঙায়া মূল বই থেকে যেরকম এক লাইনের সংজ্ঞা সেটা পড়বেন, 1-2টা করে উদাহরণ দিবেন। যদি বাক্যে, আবারও বলতেছি, যদি বাক্যে উদাহরণ দেন একটা বাক্যই লিখবেন উদাহরণের ক্ষেত্রে। আর যদি শব্দ দিয়ে উদাহরণ দেন 2টা করে উদাহরণ দিবেন, এর বেশি দিবেন না কারণ আমাদের সময় নাই। আচ্ছা, গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আমরা পড়ছি, আমাদের সমস্যা নাই। বলেন তো গঠন অনুসারে বাক্যের এই কোনগুলা প্রকারভেদগুলা কি কি? সরল জটিল সরল যৌগিক। বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। হ্যাঁ, এরপর হচ্ছে বিদেশি উপসর্গ যোগে 6টি শব্দ গঠন করুন। উপসর্গসমূহ কি অর্থে প্রযুক্ত হয়েছে তা লিখুন। তার মানে বিদেশি উপসর্গ বলছে আপনি হচ্ছে বাংলা উপসর্গটা ব্যবহার করতে পারবেন না, তৎসম ব্যবহার করার দরকার নাই। আমরা বিদেশি উপসর্গ বলে আলাদা করে উপসর্গ বলা আছে। দু একটা বিদেশি উপসর্গের নাম বলতে পারবেন? আম, খাসলা, গড়, গড়, আম, ভাত, খাস, লাগত। হ্যাঁ, নিমফি বেদর কার বদনা কম বর্গ। হ্যাঁ, কারদর, নিম, নাফে, বদবে, বর্ব, কমগর, তারপরে ফুল, হাফ, হেড, সাপ, যা খুশি। বিদেশি উপসর্গ বলছে মানে আপনি ইংলিশ বলতে পারেন, যা খুশি বলতে পারেন। এই প্রশ্নটা কবে, এটা 45-এ বোথের, যাই হোক। এটা হচ্ছে আমাদের রিটেন একটা পরীক্ষায় আসছিল। আমি যেভাবে লিখছিলাম যে 6টা চাইছে, আমি লিখছিলাম যে কি বলে ফার্সি উপসর্গ দিয়ে 2টা দেখাইছি, আরবি উপসর্গ 2টা দেখাইছি, ইংরেজি উপসর্গ 2টা দেখাইছি। And আমার এই জায়গা প্রিপারেশন স্ট্রং, আমি এরকম ভাগ ভাগ করে দেখাইছি, স্যারে বুঝাইলাম। প্রিপারেশন স্ট্রং না, দরকারও নাই এই ফাও মাতবারি করার। আমরা 1 2 3 4 5 6 দিয়ে 6টা উপসর্গ লিখবো, মানে অর্থটা লিখবো এবং 2টা করে শব্দ লিখবো। উপসর্গ দিয়ে যদি শব্দ গঠন করতে বলে, এই যে 6টি, ও আচ্ছা এখানে বলে দিছে 6টি শব্দ গঠন করুন, তাহলে একটা করে শব্দ দিলেই হবে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে উপসর্গ নিয়ে আর একটা প্রশ্ন আছে। এই যে এইটা দেখেন নিচে, নিচের প্রতিটি উপসর্গ থেকে 2টি করে শব্দ গঠন করুন। তো আমরা যখন পড়বো তখন আসলে আমরা হচ্ছে 2টা করে শব্দ যেন পড়ি। আপনাদের বই যখন তাকাইছিলাম তখন আমি বলে দিছিলাম যে অর্থটা পড়বেন প্লাস হচ্ছে 2টা করে উদাহরণ পড়বেন, মনে আছে আপনাদের এটা? যে পুরনো ব্যাকরণ বই থেকে দেখাইছিলাম, কারো কি এটা জি খেয়াল ভাইয়া। আছে? হ্যাঁ, যে উপসর্গের অর্থটা পড়বেন আর 2টা কইরা। এবং অর্থ কি, অর্থ হচ্ছে একসাথে দেখবেন যে 4-5টা অর্থ আছে, যে কোনো একটা অর্থ আমরা পড়বো প্রিপারেশন নেওয়ার সময়। এবং কি সিস্টেমে পড়বো, এই যে অনা, আ, পড়া, অব, নির্বি, আচ্ছা বি দিয়ে আমি পারবো, নির দিয়ে আমি পারবো না, তাহলে এটা আমি হচ্ছে দাগায় রাখবো, এই সিস্টেমে আমরা পড়বো। এভাবে বলছিলাম। তাহলে উপসর্গ জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা দেখবো যে বই থেকে জায়গায় দিছিলাম ওইখান থেকে। এবার হচ্ছে সার্থক সার্থক বাক্যের বৈশিষ্ট্য সম উদাহরণ সহ আলোচনা করুন, কিছু বলার নাই এটারে। আচ্ছা, অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কত ভাগে ভাগ করা যায়, বলেন তো কি কিভাবে ভাগ করা যায় অর্থগতভাবে শব্দসমূহকে? যৌগিক, যোগ রূঢ়, মৌলিক, রূঢ়ি। যৌগিক। হুম। আচ্ছা, একজন একটু বলেন তো এই যে রূঢ় শব্দ আর যোগ রূঢ় শব্দ এই দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, রূঢ় শব্দ একটা হচ্ছে সমাস প্রত্যয়, বাচ্চার সন্ধি। প্রত্যয় একটা এবং হ্যাঁ, সমাস একটা হচ্ছে বোধকের আগে আছে। সমাসবাচক, আর রূঢ়টা কি? সন্ধি, রূঢ়টা হচ্ছে সন্ধি। শুধু কি সন্ধি না আর কিছু ছিল সাথে? প্রত্যয়, প্রত্যয়, প্রত্যয় ও প্রত্যয়। সন্ধি। হ্যাঁ, প্রত্যয় সন্ধি। ঠিক আছে। আচ্ছা, শব্দ গঠন কি? শব্দ গঠনের 5টা প্রক্রিয়া। 5টা প্রক্রিয়া আসতে পারে, 6টা প্রক্রিয়া আসতে পারে। আপনারা শব্দ গঠনের 5টা প্রক্রিয়া একজন একটু বলেন তো, কোন কোন প্রক্রিয়ার নাম লিখবেন? উপসর্গ, সন্ধি, তারপরে তারপরে থামা যাবে না তো ভাই, ঠাস ঠাস করে বলে ফেলতে হবে। উপসর্গ, প্রত্যয়, সমাস, পদ পরিবর্তন, প্রত্যয়, বহুবচন। বচন। হ্যাঁ, তারপরে বচন, কারক। কারক না, কারক না ভাই,
কারক না আপু, কারক হবে না। উপসর্গ, প্রত্যয়, সমাস কেউ বললেন না, সমাস, বচন, পদ পরিবর্তন, সন্ধিটা আমি অমিট করতে বলছিলাম। এটা নিয়ে হচ্ছে একটু স্যারদের মধ্যে বিভাজন আছে, অনেকে এটা পছন্দ করে না, যে এটা হচ্ছে হয় নাই, এটা দিয়ে শব্দ গঠন হয় না। সন্ধিটা অ্যাভয়েড করেন। উপসর্গ, প্রত্যয়, পদ পরিবর্তন, সমাস, বচন, পদাশ্রিত বাক্য নির্দেশক সংকোচন কি আছে, দেওয়া যাবে? বাক্য সংকোচন কি দেওয়া যাবে? না না না, দরকার নেই ভাই, বিতর্কের মধ্যে যাবেন কেন? এটা তো, এটা এখন আপনারা এগুলোর উদাহরণ বলেন কেন? কোনো দরকার নাই তো বাক্য সংকোচনের মধ্যে যাওয়ার। এখানে তো ওইদিন আমি আপনাদের আলাদা করে দিছিলাম যে এইগুলা নিয়ে আপনারা বলবেন, এর বাইরে কিছু বলার দরকার নাই। এই যে উপসর্গ বলেন, উপসর্গ আর সমস্ত বলবেনই, এটা আপনাদের মাথায় এমনিই আসবে, সন্ধিটা মাথায় আসবে, দরকার নাই। পদাশ্রিত নির্দেশকটা সহজ, বিরুক্ত শব্দটা আপনারা অলরেডি পড়ছেন, এটাও সহজ। প্রত্যয়টাও সহজ, বা মনে না থাকলে, প্রত্যয় মনে কঠিন এমন কিছু না, যে তদ্ধিত আর কি প্রত্যয় আলাদা করতে হবে এমন কিছু না। জাস্ট বলবেন প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন করা যায়, যেরকম খেয়াল যোগ, না খেয়াল না, কি যোগতব্য, কর্তব্য, যেটা আপনার মন চায়, এরকম দুটো উদাহরণ দিয়ে দিলেন। তারপর হচ্ছে পদ পরিবর্তন করে দেওয়া যায়, যেমন বিশেষ্য বিশেষণ এইভাবে দেখাইলেন। হ্যাঁ, এখানে অনেকগুলো দেওয়া আছে, প্রায় 9টা 8-9টা দেওয়া আছে, যেটাই দেওয়া আছে বচনের মাধ্যমে করা যায়। তারপরে এই যে সহজগুলা দিয়া, মানে ভেজালের মধ্যে যাবেন না আর কি, ঠিক আছে? এইখানে ভাই এই যে আপনাদের এই স্লাইডে যেগুলো দেওয়া আছে, যেরকম সন্ধি দি নাই, বাক্য সংকোচন দিয়ে, এটা অনেক বইতে পাবেন। দেই নাই মিন্স হচ্ছে এগুলা নিয়ে একটু সমস্যা আছে স্যারদের মধ্যেই। এখন আমি আপনারা কনফিডেন্সই বলতে পারতেছি না, আপনি যে সন্ধি দিলেই আপনারা কিন্তু কাইটা 0 দিয়ে দিবে, ওইটার পয়েন্ট দিবে না, এমন না ব্যাপারটা। এরা পরীক্ষার উপরে ডিপেন্ড করে। আমরা যাদের পরামর্শ নিচ্ছি তারা বলছে যে এটা না দেওয়ার চেষ্টা করো, আছে তো অনেকগুলা, বলছে যে কোনো 6টা বানাইতে, তাহলে শুধু শুধু ভেজালে যাবা কেন? তা আমরাও ভেজালে যাব না, ঠিক আছে? আচ্ছা, শব্দ গঠন গেল। এই প্রশ্নটা আপনারা একজন আবার একটু একটানা 6টা বলেন তো, একদম 1 2 3 4 5 6 বলে, নইলে আমি আসলে ইয়ে পাচ্ছি না, বলেন। উপসর্গ, হ্যাঁ, প্রত্যয়, হ্যাঁ, বচন, তারপর হচ্ছে হ্যাঁ, পদাশ্রিত নির্দেশক, পদের হ্যাঁ, পরিবর্তন, তারপর হ্যাঁ, হচ্ছে সমাস, সমাসবদ্ধ শব্দ। এই তো অনেক হয়ে গেছে। উপসর্গ, প্রত্যয়, বচন, পদাশ্রিত নির্দেশক, পদের পরিবর্তন, সমাস। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখি হচ্ছে কোন কোন বৈশিষ্ট্যের ভিতরে বাক্যের সার্থকতা নির্ভর করে তা ব্যাখ্যা করো। বাক্যের সার্থকতা, এটা কোন প্রশ্ন বলেন তো? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যোগ্যতা, ওকে। গঠনগত দিক দিয়ে বাংলা বাক্য কত প্রকার, এটা আমরা অলরেডি বলছি একবার। বাংলা ভাষায় শব্দ গঠনের উপায় কি? সমাসের দ্বারা শব্দ গঠনের ব্যাখ্যা করুন। তাহলে বাংলা ভাষায় শব্দ গঠনের উপায় কি কি? তাহলে শব্দ গঠন কি বলার পরে উপায়গুলোর কথা এই যে আমরা এইগুলা বলবো, যে উপসর্গ, প্রত্যয়, বচন, হ্যান ত্যান, এগুলোর মাধ্যমে শব্দ গঠন করা যায়। এরপরে আমরা এটা এক লাইনে বলে দিব। এরপর হচ্ছে সমাসের দ্বারা শব্দ গঠনের উপায় ব্যাখ্যা করব, এই যে এই প্রশ্নটাই। 6টার নাম লিখবো, 2টা করে উদাহরণ দিব। আচ্ছা, বাংলা একাডেমি প্রণীত, ও আর একটা জিনিস, এই একাডেমি বানান দেখে মনে পড়লো, প্রশ্ন আসছে যে এই যে প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অতৎসম শব্দের 6টি বানান সূত্র লিখুন। আপনারা উত্তর লেখা শুরু করছেন, একাডেমি বানান লিখছেন ভুল, দীর্ঘিকার দেওয়া। বানানের নিয়ম লিখতে বসে যদি হচ্ছে ভিতরে প্রশ্নের বানান ভুল করেন, মাইন্ড করবে স্যাররা। আচ্ছা, বাংলা একাডেমি প্রণীত হচ্ছে কি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের দৃষ্টান্ত সহ। আচ্ছা, তাহলে আমরা কি 6টা উদাহরণ দিব? আচ্ছা, তারা যদি ভুল করে তাহলে কিভাবে হবে? হ্যাঁ, আচ্ছা, তৎসম শব্দের আমাদের হচ্ছে একজন 6টা বলেন তো একটু শুনি, শুধু উদাহরণ বলতে পারেন যে আমি এই 6টা লিখতে চাই। আমি আপনাদের বলছিলাম যে এরকম 6টা শব্দ শুধু আমরা মনে রাখবো, আর কোনো কিছু মনে রাখবো না। হ্যাঁ, পড়ছি তো কয়েকদিন, অনেকদিন আগে, এখন ভুলে গেছে, একটু আবার দেখতে হবে, একটু মনে থাকে তো। এমনি ই আচ্ছা, কারন্ত এবং উ ই হ্যাঁ, কারন্ত এবং উ কারন্ত পরে বসে, তারপর হচ্ছে রি র মূর্ধন্য ষ এর পরে বসবে, মানে হ্যাঁ, ঋষি, কৃষি, এরকম। হুম, তারপর আরেকটা হচ্ছে ট বর্গীয় শব্দের আগে ঘন্টা, হুম, লুণ্ঠন। হুম। তারপরে হচ্ছে তো আচ্ছা, আপনি ইকারান্ত উকারান্ত বলছেন, ঋষি কি সেটা বলছেন, মানে রিরস্বর পরে মূর্ধন্য ষ বসবে, টবর্গীয় সাথে হচ্ছে মূর্ধন্য ট বসবে, বর্গীয়, হ্যাঁ ওকে। হ্যাঁ, ট বর্গীয়। হুম, আচ্ছা, সমস্যা নাই। 6টা যেভাবে দেখছেন ওইটা জাস্ট পরীক্ষার হলে
এটা যে আপনারা সারা মানে পুরা প্রিপারেশন টাইমে মাথায় নিয়ে যাইতে হবে, নট নেসেসারি। যেভাবে দেখা যেখানে লিখে রাখছেন ওইভাবে রাইখা দেন। পরীক্ষার হলে বসার আগে জাস্ট ঢোকার আগে দেখে যাবেন, ইনস্ট্যান্ট লিখে দিবেন, কাহিনী শেষ। এর এত কঠিন কিছু নাই। আচ্ছা, শব্দ গঠন বলতে কি বোঝায়, কি কি প্রক্রিয়ায় শব্দ গঠিত হয়? একই প্রশ্ন। বাংলা টেন প্রণীত অতৎসম শব্দ, এটাও আমরা পারবো। আচ্ছা, বাংলা টেন প্রণীত আবার বাংলা বানানের 5টা নিয়ম। আচ্ছা, এখানে বলছে প্রণীত বাংলা বানানের 5টা নিয়ম, তার মানে তৎসম অতৎসম কোনো কিছু উল্লেখ করে নাই, আপনি মিক্সড এটা দিতে পারেন। আচ্ছা, অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার? এটা তো অলরেডি আমরা একবার বললাম। দ্বিরুক্ত হচ্ছে দৃষ্টান্ত সহ দ্বিরুক্ত অর্থ। আচ্ছা, দ্বিরুক্ত শব্দের এটা এটা আমরা পুরনো বই থেকে যেভাবে পড়ছি ওইভাবে লিখবো। পুরাতন এটা এটা কি ক্লিয়ার? যারা আজকে আছেন, এটা কিন্তু আমরা দেখাইছিলাম, পুরাতন ব্যাকরণ বই থেকে দেখছি, জি ভাই, আর জি নতুন ভাই। আর নতুন বই থেকে দেখছিলাম শব্দদ্বিত্ব। আচ্ছা, অব্যয় পদ কাকে বলে? অব্যয়ের পরিচয় লিপিবদ্ধ করো, এটা আমরা দেখছি, এই যে সংকোচক অব্যয়। তারপরে আর কি দেখছিলাম? অনন্য, এই সমুচ্চ, এই তারপরে কি যেন দেখছিলাম না, এরকম 4টা না কয়টা যেন, সেটা। আচ্ছা, সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ গঠনের। সাধিত শব্দ কি? মৌলিক শব্দ আর সাধিত শব্দ, যে আমাদের গঠন অনুসারে শব্দ কি 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, যে শব্দটা ভাঙলে নতুন কোনো শব্দকে শব্দ পাওয়া বিশ্লেষণ যায় না। করলে হ্যাঁ, বিশ্লেষণ আর করা সাধিত যাবে। শব্দে নতুন শব্দ পাওয়া যাবে। সংজ্ঞাটা বললাম, এবার আবার সেই উদাহরণ সহ যে 6টা যেরকম আমরা পড়ছি সেরকম বলে দিব। বাংলা একাডেমি বানানোতে তৎসম শব্দ অলরেডি হয়েছে। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কি কি ব্যাখ্যা করো। শব্দ গঠন প্রক্রিয়া সেম জিনিস, এই জিনিসই বারবার আসে। আচ্ছা, এরপরে আচ্ছা সেই স স স দিয়ে একটা ছিল, সেই প্রশ্নটা কই গেল? মাঝখানে এটা বাদ চলে গেছে। বাংলা বানানে তালব্য শ, মূর্ধন্য ষ আর দন্ত স ব্যবহারের নিয়ম লিখুন। হ্যাঁ, ওই যে 7 প্রত্যয় এইসব দিয়ে আমরা দেখছিলাম, মনে আছে? ওইভাবে লিখবো। তারপরে যে সোয়াদ সিন এইসব। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, যখন আমরা দন্ত স লিখবো, এটা সম্ভবত জফলা আছে, দন্ত স লিখবো। মূর্ধন্য স লেখার সময় মূর্ধন্য স লিখবো। মূর্ধন্য লেখার সময় মূর্ধন্য ন, এইভাবে লিখবো। ইকার, ইকার লেখার পরে এরকম এইভাবে দিব। উকার, উকার লেখার পরে এরকম দিব। এইগুলা হচ্ছে কিন্তু এইভাবেই দিয়েন। হ্যাঁ, এইভাবে দিয়েন। তারপর হচ্ছে দন্তন্য লেখার সময় এরকম দন্তন্য, এইভাবে জাস্ট লিখবেন না যে ট বর্গীয় বর্ণের সাথে এইটা বসে, এইভাবে বসায় দিবেন না। লিখবেন যে মূর্ধন্য ন বসে। হ্যাঁ, এইভাবে লিখেন। আচ্ছা, বাংলাতে প্রমিত মানুষ অতৎসম শব্দ, এটা ঠিক আছে। এইটা একবার 35 বিসিএস চাইছিল, একটা ফালতু প্রশ্ন, যে নিচের শব্দগুলোর উৎসগত পরিচয় লিখুন। আমার ধারণা এটা আসবে না। এখন এইটার প্রিপারেশন নিতে গেলে আপনারা ওই যে ফার্সি শব্দ, ফরাসি শব্দ, আরবি শব্দ, এই যেগুলো পড়ছিলেন না প্রিভিয়াস সময়, ওইগুলো দেখা লাগবে। হ্যাঁ, তা আমার মনে হয় না যে এটা দেখার দরকার আছে। তো পড়তে হচ্ছে খাঁটি বাংলা শব্দ, আর এগুলো কোনটা কি এটা আমার মাথায়ও নাই। তো এইটা দেখা লাগবে। আমার মনে হয় এটা প্রিপারেশন এর দরকার নাই, অনেক আগের জিনিস, এটা আসার কথা না এইভাবে যে উৎসগত পরিচয় দিও। আচ্ছা, এরপরে আর কি আছে? বানান শুদ্ধ আছে। বানান শুদ্ধ গুলা যেগুলা লাস্ট এই 35 থেকে ইয়েতে আসছে, কি বলে 45-এ আসছে, এগুলা একটানে দেখে ফেলবেন যে কোনো বই থেকে, ডাইজেস্ট হোক, গাইড বই হোক, যেটা থেকেও পারবেন। হ্যাঁ, এটা খুব, আপনার লেখার মাঝখানে এটা ভুল করেন, ইতপূর্বে হবে। আচ্ছা, এই যে এইটার একটু আমার নিয়মটা বলেন তো, এই বানানটা ঠিক আছে কিনা, বা ঠিক না থাকলে এটার হচ্ছে রুলসটা কি একটু বলেন তো। মনো কষ্টতে বিসর্গ হবে, মনো হ্যাঁ, কষ্ট। হ্যাঁ, বিসর্গ আর হবে কোন ইতো হ্যাঁ, এটা কোন রুলসে হবে? একটা প ফ, মানে এরকম একটা রুলস ছিল। হ্যাঁ, ক খ প ফ আর তালিপেশ মধ্য, এরকম এরকম তালিপেশ মধ্যস্থ কি একটা ছিল, আপনি বলছিলেন ক্লাসে, এটা লিখছিলাম, খাতায় আছে মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে ক খ, পর সাথে ফ নাই, ভুল লিখছি। এটা মূলত হচ্ছে ক খ প তালবস্য দন্তস্য আর হচ্ছে ক্ষীয়। হ্যাঁ, এই শব্দগুলা যখন শব্দের মাঝখানে থাকবে, তার আগের যে বিসর্গ এটা হচ্ছে বসে যাবে। যেরকম ইতো পূর্বে, ইতো এইখানে তাহলে পূর্বে, কারণ এই যে প আছে। তারপর হচ্ছে মনোকষ্ট, ঠিক আছে। প্রাতকাল, ঠিক আছে। প্রাতর, যদি দেখেন এই যে প্রাতকাল, এটার মাঝখানে হচ্ছে বিসর্গ আছে। প্রাত হ্রাস, এটার মাঝখানে হচ্ছে বিসর্গ নাই, ওই রুলসে। এই যে মনোকষ্টতে বিসর্গ হবে, এই যে রুলসটা ছিল,
হালকা মনে পড়ছে এইভাবে লিখলাম, এইটাই পরীক্ষার হলে হবে। নট নেসেসারি যে আপনার পুরো রুলসটা হচ্ছে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা আমি এমনি জিজ্ঞাসা করলাম, বা এটা আমরা কোথাও হচ্ছে এরকম ইয়ে করবো না, লেখার মতন জায়গাও নাই। এটা মনে থাকবে ভাই, এটা নিয়ে চিন্তার কিছু নাই। বানান শুদ্ধটা বারবার প্র্যাকটিস করতে থাকবেন, ঠিকঠাক হবে। আচ্ছা, এর হচ্ছে যে প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ। হ্যাঁ, আর কি কি আছে, মানে বাগধারা আর কি। আর হচ্ছে এই যে বাক্য রূপান্তর, সরল জটিল যৌগিক প্রশ্ন নেতি বিষয় অস্থি নেতি প্রশ্ন সরল সরল অস্থি নেতি জটিল প্রশ্ন। আচ্ছা, যেগুলো মোটামুটি আসছে এগুলো আমরা আলাপ আলোচনা করছি, বিষয় করছি, অস্থিবাচক নেতিবাচক করছি, প্রশ্নবাচক করছি। তার মানে সরল জটিল যৌগিক এর বাদে আমরা দেখতে পাচ্ছি অস্থিবাচক নেতিবাচক আর প্রশ্নবাচক। এছাড়া আমরা হচ্ছে অনুজ্ঞা দেখছিলাম, অনুজ্ঞাবাচকও দেখছিলাম কিছু। আর এর সাথে দেখছিলাম হচ্ছে বিবৃতিমূলক যেটা, এটাও দেখছিলাম। যাই হোক, তো এই যে এইটা দেখার মানে মূল জিনিস হচ্ছে তাহলে বাক্য পরিবর্তনের মধ্যে আমরা গঠন অনুসারে যে বাক্যের তিন প্রকার, সরল জটিল যৌগিক তিনটাই দেখছি, প্রশ্নবাচকও দেখছি, অস্থি নেতি বিষয় সবই দেখছি। হ্যাঁ, অস্থি নেতি বিষয় সবই দেখছি, তার মানে আমাদের এখানে খুব একটা ঝামেলা থাকার কথা না। এরপরে বাকিটা হচ্ছে আমাদের আসলে মানে কি বলে, প্র্যাকটিস করতে 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 আগাইতে হবে। আচ্ছা, একজন এইটা দিয়ে একটু বাক্য গঠন করেন তো। ঘুটে পড়ে গোবর হাসে। এইটারে কি দেখছেন, মানে এটার কারো কি মানে বাস্তব অভিজ্ঞতা আছে এই জিনিসটার? ঘুটে কি জানেন নাকি? ঘুটে হচ্ছে ওই গোবর দিয়ে, গোবর লাঠিতে হচ্ছে একসাথে করে পরে হ্যাঁ এটাতে হ্যাঁ জ্বালাই হ্যাঁ যে হ্যাঁ যেটা। হ্যাঁ, এটা দিয়ে একটা বাক্য গঠন করেন শুনি। বাক্য গঠন তো আর আমরা পড়ার সময় পাবো না, চিন্তা করে পরীক্ষার হলে লিখতে হবে। সে এটা জীবনে অর্থটা, দুঃখ, হ্যাঁ। সে সে তার জীবনে দুঃখের সীমা ছিল না। সরি সরি সরি, মানে সে হচ্ছে, বুঝতে পারতেছি বাট বাক্যটা বলতে পারতেছি না। হ্যাঁ, এটাই হচ্ছে ঝামেলা। হ্যাঁ, এই যে আপনি ঘুটে ঘুটে পড়ে ঘুটেরে তো বুঝতে পারছেন ঘুটে জিনিসটা কি। এখন এই হচ্ছে গোবর, এই গোবর দিয়ে ঘুটেটা বানানো হয়েছে। এটা যখন পুড়তেছে মানে আগুনে পুড়তেছে তখন এই হাসতেছে, ভাবতেছে কি ভালো হয়েছে তুই পুড়তেছিস। মিনিংটা হচ্ছে যে এই গোবরও তো কয়দিন পরে এই ঘুটেতেই হচ্ছে ট্রান্সফার হবে, হয়ে ওরও পুড়তে হবে। তার মানে ওর যে সামনে খারাপ দিন আসতেছে সেই বোধ জ্ঞান শক্তি ওর ভিতরে নাই। কিন্তু ও হচ্ছে ওরই মানে ভবিষ্যৎটা, ওর যে মানে কি বলে এটারে বাজে ফিউচার, এইটার নিয়েই ও নিজেই নিজের ভবিষ্যৎ দেখতেছে, খারাপ ভবিষ্যৎ, কিন্তু বুঝতে পারতেছে না, হাসাহাসি করতেছে। এটা হচ্ছে এটার মিনিং। এখন আমরা বাগধারার ক্ষেত্রে পরীক্ষা হলে এই ভেজালটাই পড়ি, যে মিনিংটা হচ্ছে দেয়া করতে পারি কিন্তু হচ্ছে ইন্ট্রোডিউস করতে পারি না বাক্যের মাঝখানে। আপনারা একটু এটা চেষ্টা করেন, আমি একটু একটু 1 মিনিট সময় দিয়ে আপনারা চিন্তা করে এটা একটু চালানোর চেষ্টা করেন। সহজভাবে চিন্তা করেন, ধরেন দুই ফ্রেন্ড ভাই, আছে। হ্যাঁ বলেন। সাকিব আল হাসান তামিম ইকবালের কর্মকাণ্ড দেখে হ্যাঁ, খুবই, এই মুহূর্তে খুবই মজা নিচ্ছে, কিন্তু সে বুঝছে না। সে বুঝছে না, কথায় বলে ঘুটে পড়ে গোবর হাসে, শেষ। ঘুটে পড়ে গোবর হাসে। কে যেন ঘুটে পড়ে গোবর হাসে। গোবর হাসা অবস্থা এই টাইপের। হুম। আচ্ছা, হরিষে বিষাদ শব্দটার অর্থ কি বলেন তো, এই বাগধারাটার অর্থ? হরিষ হচ্ছে পজিটিভ জিনিস, বিষাদ হচ্ছে নেগেটিভ জিনিস। পজিটিভ কোন একটা আনন্দ, ইনসিডেন্ট ঘটতেছিল, হ্যাঁ, আনন্দের মধ্যে দুঃখের কোনো কিছু। আনন্দের মধ্যে এবার দুঃখের, হ্যাঁ। এবার এটা দিয়ে একটা বাক্য বলেন তো।
আজ তার আহ, আজ শেখরের চাকরি হলো, কিন্তু চাকরি হওয়ার পর জানলো যে তার মা মারা গেছে, এজন্য হরিষের বিষাদ অবস্থা। আচ্ছা, যে কোনো একটা জন্মদিন অনুষ্ঠান বা কোনো একটা ভালো কিছু দিয়ে এটাই হবে। আচ্ছা, আমি কয়েকটা র্যান্ডম বলি, বাগধারা বলি, হ্যাঁ। উম, আর হচ্ছে যে বাগধারা গুলোর অর্থ পারবেন কিন্তু। আমরা গাছি করা। আ- আচ্ছা ভাই, এই হ্যাঁ, বাক্য কি বলেন। 2-3 সেন্টেন্সে হইলে সমস্যা আছে? না না, বাক্য গঠন আমি করবেন শেষ। জাস্ট আমি 2 সেন্টেন্সে লিখে মার্ক পেয়ে আসছি, কোনো সমস্যা নেই কোচিং এর পরীক্ষা, এগুলো কোনো সমস্যা নেই। কারণ এটা অনেক সময় হবে যে আপনি ওই বুঝাইতে পারতেছেন না। হ্যাঁ, বাগধারার ক্ষেত্রে এটা হয়, এটার সাথে একটু বোঝানোটা ঝামেলার। তো সেই ক্ষেত্রে 2 সেন্টেন্সে করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের এই ব্যাকরণের ভিতরে আপনার কোনো আছে কিনা বলেন তো একটু। প্রশ্ন, সমস্যা, যারা আছেন, বেশি মানুষ তো আপনারা নাই। আপনারা কি অলরেডি ব্যাকরণের উপরে কোনো পরীক্ষা দিছেন? আর আপনাদের এই এই যে আহ, ধরেন এই কোর্সে তো আমরা হচ্ছে ক্লাস টাস নিচ্ছি। আপনাদের মানে নিজেদের যাচাই করার উপায় কি আর কি, পরীক্ষা টরীক্ষা কিভাবে কি করতেছেন? কনফারেন্সে ভর্তি আছি আমি। ভাই উত্তরণে পরীক্ষা দিতেছে। ওইখানে এক্সাম বেসে পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ। স্যার ভিক্টোরসের এক্সাম বেঁচে আছি। ওকে, যে যেটাতেই থাকেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। সবাই সবকিছু দিয়েই হচ্ছে ইয়েতে আছে, সাফল্যে দেখা পাইছে। কথা হচ্ছে পরীক্ষাগুলো মিস দিবেন না। হ্যাঁ, বাংলা তো দিবেনই না। অনুবাদ যখন আসবে, যতগুলো অনুবাদ আসবে পরীক্ষার সামনে, মানে ধরেন ইংরেজি পরীক্ষা হচ্ছে, ট্রান্সলেশনের আছে, ওইগুলো কখনো মিস দিবে না। কিছু জিনিস আছে যে জিনিসগুলো হচ্ছে মিস দিতে নাই। আর ভাইয়া, পরীক্ষা কেন? হ্যাঁ, অনেক ক্ষেত্রে পরীক্ষার সিলেবাস কমপ্লিট হয় না। এটা তো ভাই যেমন খুব আজকে স্বাভাবিক, হবে না তো। আজকে বিজ্ঞানের ক্ষেত্রে ভাই, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমার যে কি খারাপ লাগতেছে। আমি বিজ্ঞান 3টা চ্যাপ্টার ছিল, আমি মনে হয় শব্দতে এসে আটকে গেছিলাম, মানে পুরোপুরি পড়তে পারিনি। বাট 9:30 আচ্ছা ক্লাস, আমি 8টা 15 থেকে 9টা 15 1 ঘন্টা ধরে পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি টপলারের ইফেক্ট কি আমি মাথায় ঢুকতেছে না, কারণ আমি পড়ি নাই তো। আচ্ছা এরকম এরকম গ্যাপ হয়ে আচ্ছা, গেছে। এইটার একটা আমি আপনাকে সহজ সমাধান দিচ্ছি বিজ্ঞানের। আর আর কারো কি ঝামেলা আছে একটু বলেন তো, আজকে আমাদের কথা বলার সুযোগ আছে। এর পরের দিন আবার সাহিত্যের ক্লাস শুরু হয়ে যাবে, আমরা আর কোনো কথা বলতে পারবো না আবার। হাতের মুখে অনেক স্লো হয়ে যায়। দেখেন, বিজ্ঞানের স্টুডেন্ট যে ভাই আছেন, আপনার মনে হয় ফার্স্ট রিটেন নাকি? ওই যে ডপলারের কথা যে ভাইয়া ভাই বললেন। বিজ্ঞানে সেম সমস্যা আমিও ফেস করতেছি, এটা আমার প্রথম রিটেন। মানে হুম সামহাউ মনে হয় আমরা যখন পড়ি মনে হয় যে হ্যাঁ পারতেছি, লিখতে গেলে তো আর আটকে যায় কলম, আর আর লিখতে পারি না। আর হুম ট্রান্সলেশনও সমস্যা হচ্ছে। যখন ইংলিশটা পড়ি তখন ট্রান্সলেশন মনে হয় যে বাংলাটা ট্রান্সলেশন নিয়ে সমস্যা বুঝতেছি, হবে না, ট্রান্সলেশনের ছেড়ে দেন। ট্রান্সলেশন আমরা যে পরিমাণ ক্লাস নিব বা যা করব, ট্রান্সলেশন নিয়ে ভরবেন না। ওইখানে 60% প্লাস মার্ক পাবেন। দেখেন এই ভাই, দুইটাতেই আমি, হ্যাঁ সমস্যা। বলেন। আচ্ছা, এক হচ্ছে আহ, গ্রামারের কোশ্চেন গুলো আনসার করতে গেলে এটার হুম, স্ট্র্যাটেজিটা মনে রাখতে পারি না। মানে আগের মতো কিছু পেঁচিয়ে যায় মাথার মধ্যে। আর বিজ্ঞানেরটাও সেম। মানে এইটা নিয়ে একটু সমস্যা আছে যে খাতায় গুছিয়ে লিখতে পারি না, মনে হয় যে সব পারতেছি কিন্তু লিখতে পারতেছি না। আচ্ছা, আমি আমার ব্যক্তিগত জিনিস বলি। প্রথম কথা হচ্ছে, আমি যখন বিসিএস এর লাইনে আসছি তখন আমার মনে হয়েছে যে আমি বিজ্ঞান আর ম্যাথ আমার করা লাগবে না। তা আমি প্রিপারেশন ছাড়া তখন আমি চাকরি বাকরি করতাম, অ্যাপ্লাই করছি, তা ভাবছি যে একটা প্রিলি দিয়ে আসি, তখন হচ্ছে 40 বিসিএস চলে। তো বেড়াইতে গেলাম, যায় ওইখানে আমি 60-এ পাইলাম হচ্ছে 52। ওই বিজ্ঞানে মানে বিজ্ঞান, ম্যাথ, মেন্টাল আর হচ্ছে ম্যাথ কম্পিউটার, এই যে 60। তখন আমার কোনো প্রিপারেশন নাই, এমনি গেছি যে কি প্রশ্ন হয়, কোন সাবজেক্টে কি হয় সেটাও জানি না। এরপর তো 13 মাস পড়ে টরে অ্যাকচুয়ালি ফেল করলাম। তো এরপরে এই যে 43, 44, 45, ইভেন আমি 46ও দিয়ে আসছি, মানে 45 46 দিছি যে আসি খুলনায় যাই দেখি কি হয়।
আর আমার কাছের মানুষজন আছে 2-3 জন যাদের এখনো ক্যাডার হওয়া বাকি, এবং আমরা সবাই আসলে মানে একজন না পড়লে অন্য কেউ পড়তে পারি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে 3-4 বছর ধরে একসাথে আছি এইভাবে। এইগুলাই এই প্রিলিতে এখন আমি বসলে আমি 15-তে 6-7-এর বেশি পাই না বিজ্ঞানে। এখন এই যখন আপনাদের ভিক্টরস এর ক্লাস শুরু হচ্ছিল, তখন তো কথাবার্তা বলেছে যে আপনার স্ট্রং জোন কোনটা, আপনি কোন জিনিস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তারা আইডিয়া করছিল যে আমি ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের হচ্ছে, আমরা হয়তো বিজ্ঞানের কথা বলবো। আমি সবার আগে বাদ দিছি বিজ্ঞানরে। হ্যাঁ, এখন আমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে, বা আমি যদি কারোর সাথে 1 ঘন্টা কথা বলি বিশেষ নিয়ে, তার আইডিয়া করা খুব টাফ যে আমি যে মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এটা হবে। এটার মেইন সমস্যা হচ্ছে কি, আমরা ওই জায়গাটা ভালো পারি বলে টাইম দিতে চাই না। আস্তে আস্তে এই খারাপ লাগাটাকে এইসব বাদ দিতে হবে, বুঝছেন? প্রথম কথা এইটা, মানে এটা বলার উদ্দেশ্য এটা যে আমি বিজ্ঞানের ছিলাম, এই আমার পারার কথা ছিল, এখন আমার মাথায় এটা ভুলে যান। জিনিস হচ্ছে সংক্ষিপ্ত করে পড়বেন। নাম্বার 1, ধরেন আলো, শব্দ, আর একটা কি আছে, চুম্বক আছে, ফিজিক্সের এই 3টা চ্যাপ্টার। আলো পড়তে অনেক সময় লাগে, প্রশ্ন বেশি হয়। শব্দ আর চুম্বক থেকে হচ্ছে কম প্রশ্ন আসে, তাড়াতাড়ি পড়া যায়। মানে এটা একটু বেশি সময় লাগে, তার থেকে একটু কম সময় লাগে, তার থেকে কম সময় এটা লাগে। ইকুয়ালি টাইম দেওয়া যাবে না, স্বাভাবিক, যেটা পড়তে বেশি সময় লাগে বেশি সময় দিতে হবে। সামারি আকারে ভাই পড়বেন। ভাই বলেন। এসব কি এখনই নোট করে পড়বো, না মানে না 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 না, বই থেকে নোট নোটের করে রাখবো নাকি জাস্ট পড়ে নোটের যাবো নোটের নোটের কথা আমি বারবার আপনাদের বলতেছি। একটা কংক্রিট বই নেন, বাজারের ভালো বই। ওই বইয়ের মধ্যে আপনার যদি ককটেল কিনছি। ককটেল কেনেন, সায়েন্স আওয়ার কেনেন, যার যেটা মন চায় কেনেন, সব বই ভাই ভালো। আসল কথা হচ্ছে আপনার লেখা। তো কি করতে হবে, ওই বইয়ের মাঝখানে এখানে যা যা আছে, ধরেন আপনি ডপলার ক্রিয়ায় পড়তেছেন, তা আপনি ডপলার ক্রিয়া বইয়ের মধ্যে যা আছে এনাফ। এটাকে সামারি আকারে চিন্তা করেন যে আচ্ছা, আমি পরীক্ষায় আসলে এটা কয় মার্কের আসবে, ম্যাক্সিমাম 3 মার্কের আসবে। তো 3 মার্কের মধ্যে আমি এই শব্দগুলা লিখবো, শেষ। এখন এইটারে এই বইয়ের মধ্যে যা আছে সেটাই এনাফ। এখন বইয়ের মধ্যে মনে করেন অনেক কথা লেখা, এত বড় কথাবার্তা লেখা আছে, এটা 3 মার্কের জন্য লিখতে পারবো না। আমি সামারি আকারে 2 লাইন লিখতে চাই, ওই কথাটারে আপনি বইয়ের মাঝখানে অন্য কালি দিয়ে, লাল কালি বা যে কোনো একটা কালি দিয়ে লিখে রাখেন, বা নতুন একটা স্টিকি পেপার অ্যাড করে ওইখানে নোটের আকারে ওই পেজেই অ্যাড করে রাখেন। আপনি কোনো নোট খাতা আলাদা করে বানানোর ভাই কোনো দরকারও নাই। 46-এ তো সময়ই নাই, 47 আরো সময় থাকবে না। আমি একটা ফুল এটাই বিসিএস, ভাবতেছি। আমার একটা ফুল বিসিএস হচ্ছে আমার রিটেন ছিল না, মানে পুরা 41, এবং হিউজ টাইম পাইছি। আমি তো সারা বাংলাদেশের মনে হয় যত ভালো ভালো টিচার আছে আমি সবার ক্লাস করছি, সব কোচিং এর ক্লাস করছি, সব টিচারের ক্লাস করছি, এবং একটা সাবজেক্টের আমি একাধিক মানুষের ক্লাস করছি। আপনারা হচ্ছে বিসিএস এর জগতে যে টিচারের কথাই বলবেন যে অমুক স্যার অমুক কোচিং এর হচ্ছে প্রবাদ পুরুষ, আমি সেই টিচারের ক্লাস করছি, আমি এরকম মানুষ। এবং জাস্ট যে ক্লাস করছি এরকম না, মানে ওই ভর্তি ছিলাম করি না এরকম না। আমরা অন্ততপক্ষে 11 জন ছিলাম, 11-12 জন। আমরা ধরে ধরে ক্লাস করছি, মানে সব। আচ্ছা, এই মানুষের এই জিনিসগুলো ছাড়া চলবে না। যেরকম আপনাদের যে মধ্যযুগ আমি যখন পড়াই, আমি মধ্যযুগে হচ্ছে কনফিডেন্স এক স্যার আছে, রানা ঘোষ স্যার, ওনার কথা মনে করি। যখন হচ্ছে আমি ইয়াটা পড়ি, এই যে আধুনিক সাহিত্য পড়ি, আধুনিক সাহিত্য অবশ্যই আমি আমার বন্ধুর সাথে পড়ছি লিটারেচারের, ওর কথা মনে পড়ে। ব্যাকরণ যখন পড়ি তখন আমার হচ্ছে ওই কুদরতি হুদা স্যারের কথা মনে পড়ে। বিভিন্ন জনের বিভিন্ন জায়গাটা অসাধারণ। হ্যাঁ, আমি আপনাদের বাংলা সাহিত্য থেকে বাংলাদেশের সাহিত্যে নিয়ে যাব, তখন আপনারা দেখবেন যে এটা একটা ম্যাথমেটিক্স এর মতন মনে হবে, মানে সাহিত্যটারে। এটা ওই স্যার আমার হুদা স্যারের এইটা এত হিউজ টাইম নিয়ে 11টা এত দীর্ঘ সময় নিয়ে পড়ার পরও কিন্তু আমি নোট করার সময় পাই নাই, এবং প্রয়োজনও পড়ে নাই। আপনার আগে এটা বুঝতে হবে যে আমার আমি যে নোট করব, এটা অনেকে ভাই নোট করে। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টে একটা ফ্রেন্ড আছে, ওই ব্যাচমেট আছে কুয়েটের, সে একটা ক্যাডারে হচ্ছে সম্ভবত 40-এ ফার্স্ট, 41-এ কিছু পায় নাই, 43-তে হচ্ছে আবার তার কাঙ্ক্ষিত ক্যাডার পাইছে, ভালো পজিশনে পাইছে। তো তার নোট দেখে আমি খুব হতাশ হয়েছিলাম যে এত সুন্দর হাতের লেখা, এর সাথে তো কম্পিট করা সম্ভব না। এবং আমার আশপাশে সবার ওই হাতের লেখা অনেক সুন্দর, সবাই খুব নোট টোট করে পড়ে। এইটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এখন আমার সাজেশন হচ্ছে, আপনারা যে সময় পাইছেন এই সময় বোধহয় ভাই কভার করতে পারবেন না, দরকারও নেই। একটা কংক্রিট বই পড়েন, এইভাবে ইয়ে করেন। বিজ্ঞানের ক্ষেত্রে যেটা করবেন, আগে টাইমটা ঠিক করে নেন। আপনার একটা প্রশ্ন 7.5 মার্কের মধ্যে থাকে, 3টা সেট নর্মালি থাকে 2.5 করে। আমি মানে কতটুক সময় দিব এটা আগে ঠিক করেন। 2.5 মার্কের জন্য একটা সিঙ্গেল পেজে লিখবেন, এই যে 7.5 মার্ক, 2.5 2.5 2.5। হ্যাঁ, কিভাবে ধরেন এইটা আমার ওইটুকু জায়গায় শেষ, এটা একটু বেশি জায়গায় লাগছে, এটা একটু কম জায়গায় লাগছে, যাই লাগুক, এটা সব পরীক্ষার ক্ষেত্রে আমি মেনটেন করতাম। এক প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন এটা ঢুকাই দিতাম না, এটা টিচাররা খুব বিরক্ত হয়।
কিভাবে পড়বেন? সংক্ষেপে পড়বেন। আচ্ছা ডপলার কিটা, জিনিসটা কি আমি বুঝি, আমি কি লিখতে পারবো? আচ্ছা পারবো না, একটু দেখে আসি, দেখা শেষ, আবার প্রশ্নে ফেরেন। এই প্রশ্নটা যেমন ধরেন সায়েন্স আওয়ারের একদম শুরুতে প্রশ্ন দেওয়া থাকে, আপনি প্রশ্নগুলো আগে দেখেন পারি কিনা। এই প্রশ্ন আমি পারি, দেখবো না। এই প্রশ্ন পারি, দেখবো না। এই প্রশ্ন পারি না, একটু দেখে আসি। এই প্রশ্ন পারি না, দেখে আসি। এটা পারি পারি পারি, আবার প্রথম থেকে আসেন। হ্যাঁ এটা পারি পারি, এটা তো দেখছিলাম মনে পড়তেছে না, আবার একটু দেখে আসি। ও এটা দেখছি, পারি পারি। থার্ড টাইম আসেন। এইটা হচ্ছে ভাই বিজ্ঞানের দ্রুত রিভিশন দেওয়া পড়ার সিস্টেম। আপনি টানা যদি ভিতরে যায় বারবার পড়তে চান, আপনার সময় লাগবে, এত সময় নাই তো। যেটা আপনার স্ট্রং জোন সেটা এবার পড়তে হবে। প্রশ্ন দেখবেন শুধু। এই বাংলার ক্ষেত্রেও সেম, আপনার সব প্রশ্ন একসাথে করা আছে। আচ্ছা এই জিনিসটা কি আমার মাথায় আছে? মাথায় তো আছে। দেখি 6টা উদাহরণ দেওয়ার একটু চেষ্টা করি। এবার একটা রাফ পেজে জাস্ট 6টা যে হ্যালো। দ্বন্দ্ব সমাস। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, ওই আমাদের বিজ্ঞানের জন্য যারা বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ডের আছে, তো মাহিম ভাই বলছিল যে ককটেল পড়ার জন্য আর কি, সায়েন্স আওয়ারটা নাকি পড়লে মার্কস কম আসবে। ভাই আমরা অনেকে অনেক কিছু মিক্স করে পড়ছি বুঝছেন, যেরকম আমি ককটেলও পড়ি নাই, সায়েন্স আরও পড়ি নাই, আমি আবার অন্য জিনিস পড়ছি, সেটা আমি এখানে বলতে চাইতেছি না। তো ভাই মানে বলেন। এটা হচ্ছে আপনাদের পুরা নিজেদের উপরে। ভাই আবার বলেন। আমি হচ্ছে আমাদের যে মানে আমার পড়ার সিস্টেম হচ্ছে, আমার এরকম তিনজনের ডিফারেন্ট ডিফারেন্ট সার্কেল আছে। হ্যাঁ এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই একটা সার্কেল। ধরেন এই সার্কেলের একজন আজকে অ্যাবসেন্ট, পড়তে পারতেছি না, আমি এই সার্কেলে ফোন দিতাম। আমি সারা লাস্ট 3-4 বছর ধরে ইভেন এখন যে আপনাদের সাথে ক্লাস শেষ করে আমি ফোন দিব। মানে আমার কন্টিনিউয়াসলি হচ্ছে কারো না কারোর সাথে কথা বলতে হয়, যদি আমার ব্রেন ইউজ করতে হয়। তো এই সার্কেল মনে করেন পরে সায়েন্স আওয়ার, এরা পরে ককটেল, এরা পরে আরেকটা। প্রশ্ন তো ভাই সব বইতেই সেম। এই বইতেও ডপলার আছে, এই বইতেও ডপলার আছে, এই বইতেও ডপলার আছে। আপনি যা খুশি পড়েন, আপনি পারেন কিনা এটা হচ্ছে মেইন। আর কিভাবে ওই জিনিসটার উপস্থাপন করবেন এটা আপনার মানে ইউনিক প্রপার্টি, যে এটা করতে হবে। হ্যাঁ এটা টোটালি আপনার উপর। আমি যেটা পড়তাম সেটা আমি হচ্ছে আপনাদের মানে পড়তে অনুৎসাহিত করব। আমি হচ্ছে উত্তরণের শীট পড়তাম। উত্তরণের শীট মানে অনেক এক্সট্রা হাবিজাবি ইনফরমেশন দেওয়া, যেটা প্রয়োজন নাই। মানে ওরা বই থেকে বিভিন্ন ওই যে ইন্টারে আপনারা যে লাল তপনের বই পড়ছেন ওই বই থেকে তুলে দিছে, তোফাজ্জলের বই থেকে তুলে দিছে। এখন আমার যুক্তি কি ছিল, যে আমার সামনে সবকিছু থাকবে, কি পড়তে হবে সেটা তো আমি জানি, যেটা পড়তে হবে না গার্বেজ সেটা আমি বাদ দিয়ে দিব। এখন এই জিনিস ভাই, এই রিস্ক নিয়ে সবাই আসলে মানে পড়তেও পারে না। এটা একটা ঝামেলা ম্যাক্সিমামের ক্ষেত্রেই, এবং এটাই উচিত যে আমি একটা বই নিব, যে বই পড়ি ওই বই হচ্ছে মোটামুটি সবকিছু দেখবো। হ্যাঁ আমি আবার কি করতাম, ধরেন আমি প্রিলির ক্ষেত্রে বেসিক ভিউ পড়ে আমি আসলে 41 ফেল করছি বলা চলে, পাকনামি করতে গেছিলাম। এই বেসিক ভিউতে সব দুনিয়াদারি আছে। আমি কিন্তু আমার মানে লাস্ট 3-4 বিসিএস এ খালি বেসিক ভিউ মানে প্রিলির জন্য দেখছি, জিকের জন্য। কিন্তু বেসিক ভিউর অনেক পেজ আছে, যে পেজে আমি জীবনে কোনোদিন হাতই দিই নাই, একদম ফ্রেশ পড়ে আছে। এখন আমার ওই স্ট্রেংথ আছে যে কি পড়তে হবে কি বাদ দিতে হবে, ওই কনফিডেন্স আমার ভিতরে আছে। সুতরাং বইয়ের মধ্যে যাই গার্বেজ থাকুক না কেন, আমি জানি যে কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে। এইটা মানে ভ্যারি করবে আর কি। ওই মাইন্ড ভাই যেহেতু ওইটা বলছে, ও ডেফিনেটলি উনি ওটা পড়েই বলছে যে ককটেলের থেকে এই সায়েন্স আওয়ারের থেকে এটা বেটার হবে বা এটা ওইভাবে ওইটা আপনারা ফলো করতে পারেন। তবে আমি যেটা আপনাদের সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে আপনারা জাস্ট কোশ্চেনটা দেখবেন, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমি এই প্রশ্নটা পারি কিনা বা মাথায় আছে কিনা। কারণ এখন পড়ার থেকে মেইন হচ্ছে খুব দ্রুত সময় সিলেবাসটা মাথায় নেওয়া। হ্যাঁ আমার ফার্স্ট ওয়াল হচ্ছে ফিজিক্স আছে, ফিজিক্সের 3টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে এই প্রশ্ন আছে, আমি পারি কিনা, পারি না, দেখে আসলাম, আবার জায়গায় আসলাম। এই বারবার এই ব্রেন স্টর্মিংটা করতে হবে। করলেই দেখবেন আপনি কম সময়ে দ্রুত রিভিশনে পৌঁছাইতে পারতেছেন। এটা কিন্তু ভাই ভেরি ইম্পর্টেন্ট। কারণ বিজ্ঞান পরীক্ষা যেদিন হবে তার আগের দিন রাত্রে কিন্তু আপনারা মানে স্বাভাবিক স্টেজে থাকবেন না, অস্বাভাবিক স্টেজে থাকবেন। এখন বাংলা পরীক্ষা আগে হয়, 45-এ আগে হয়েছে, 43-44-এ শেষের দিন হয়েছে বাংলা পরীক্ষা, আগে 2 দিন ছুটি ছিল অবশ্য। এবার সর্বশেষ পরীক্ষা কি হয়েছে, বিজ্ঞান, এগুলা শেষের দিকে হয়। তো যত পরীক্ষা শেষের দিকে যাইতে থাকে তত জিনিসটা আসলে সমস্যা। হ্যাঁ ব্রেন খুব মানে ভারী হইতে থাকে, ভালো লাগে না, এবং মানে আপনারা ফিজিক্যালি খুব দুর্বল হয়ে পড়বেন। হ্যাঁ ম্যাথ পরীক্ষার আগের দিন যারা সায়েন্সের আছেন, মনে হবে কি যে আচ্ছা পারবানে, ও হলে যায় দেখবানে, আর শরীর টানতেছে না, এইটাই হবে। এবং ম্যাথ পরীক্ষার আগে আমি এটা জানতাম এটা হবে। আমি জাস্ট খালি আপনার উপপাদ্যর চ্যাপ্টার গুলা দেখে গেছি। আর কি দেখছি, আর জানি কি কি আমার আমি লগের চ্যাপ্টারে হচ্ছে কম পারতাম, লগ দেখছিলাম। এরকম যে জিনিসগুলো আমি কম পারতাম, যে এই জায়গা থেকে আমার ভুল হয় বেশি, ওরকম কিছু জিনিস দেখে গেছি। আর যেগুলো একদম পারতাম, যেরকম এই যে সরল রেখার সমীকরণ, এই পরিমিতি, এগুলা ভালো পারি, ওগুলা জাস্ট দেখিই নাই, সূত্রও দেখি নাই।
আমি যে একবার চোখ খুলে সূত্রটা দেখবো, এইটুক এনার্জি মনে করেন আমার ছিল না, এবং আপনাদেরও থাকবে না, এটাই স্বাভাবিক। আমরা 2-3টা রিটার্ন দিছি, আমরা তো বুঝতেছি আর কি কি ইয়া হয়। এবং আমি একটা মানুষ যে আমি 21 ঘন্টার মডেল টেস্ট একাধিকবার দিছি, একবার না একাধিকবার। এই 43-এর যে বিশেষ আমি ক্যাডার হয়েছি, ওইখানে বসার আগেই মানে টানা যে 6 দিনে 6টা পরীক্ষা এইভাবে দিছি মনে হয় 2 রাউন্ড, আর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এইভাবে দিছি মনে হয় 2-4 রাউন্ড। মানে আমি টোটাল আপনার কত 900 মার্কের পরীক্ষা, এই যে ফুল এটা আমি মনে হয় মিনিমাম মেইন রিটেনে বসার আগে মনে হয় 4-5 রাউন্ড দিছি। ইভেন আমার আপনাদের যে মার্কশিট বের হয় না, যে বাংলায় এত, ইংলিশে এত, এইভাবে পিএসসি যে মার্কশিট দেয়, ওইটা আমার একটা এক্সেল শিটে করা ছিল। এবং ওই এক্সেল শিটে আমার যে প্রতিযোগী ছিল যে আচ্ছা এর সাথে আমি বিট করব, এ কত পাই আমি কত পাই দেখি, তার সাথে ইভেন হচ্ছে আমি মার্ক মানে তার মার্কও লিখে রাখতাম, আমার মার্কও লিখে রাখতাম যে ও কত পাইতেছে আমি কত পাইতেছি। এরকম ভাবে আমি হচ্ছে মডেল টেস্ট গুলা দিছি 41-এ 43-এ। হ্যাঁ, এরপর আমার 43-এ মেইন পরীক্ষার সময় এসে এই ধরনের স্টিগমা কাজ করছে যে আর বডি টানতেছে না। হ্যাঁ, এই যে আপনাদের 3 ঘন্টার কথা বলি, কেন বলি এটা, আপনাদের এত টাইম নাই হাবিজাবি করার। আমাদের যে জিনিসগুলো এটা যেটা আপনাদের সাথে যেভাবে মেলে সেইভাবে আর কি মানে অ্যাপ্লাই করেন। হ্যাঁ, সময় কম ভাই, যদি যত আপনাদের মনের সমস্যা আছে, প্রশ্ন আছে, টানা প্রশ্নগুলা করেন ভাই, এই সমস্যা ফেস করতেছি, এইটা হইতেছে, যত সিলি মনে হোক না কেন করেন, কারণ এখন সময় খুব কম। ভাই আমাদের একটা টার্গেট। প্রশ্ন হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আপনার মনে করেন যে আপনার ফ্রেজ এন্ড ইডিয়মস এর যে হুম, আপনার বলতে দেওয়া থাকে যে আপনার বাক্য বানাইতে অথবা বলে যে অর্থ বলতে, হ্যাঁ, তো এখানে মনে করেন দেওয়া আছে এড আর্টেরিস হেল, ঠিক আছে, হুম, এখানে হুম। অর্থ হচ্ছে তো দুর্বল জায়গা, তো এখানে কি আসলে কি বাংলা লিখবো না ইংলিশে লিখবো, এটা বিষয়। এটা কিসের কথা বলতেছেন, কোন এই সাবজেক্টে? যে বাংলা? ইংলিশ 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 ইংলিশের অর্থ, ইংলিশ পরীক্ষায় আপনি বাংলা লিখবেন কেন? জি, এটা তো বিষয়। না, উইক পয়েন্ট। আপনি ওটা তো অর্থ মিন্স হচ্ছে আপনারা ব্যাখ্যা করতে বলছে, ইংলিশ পরীক্ষায় অনেক আপনার কিছু বাংলা খেয়াল লেখা। খেয়াল আসবে না কি, এই জন্য বলতেছিলাম আর কি। না, ইংলিশ পরীক্ষা বাংলার একটাই জায়গা অনুবাদ, আর কোথাও বাংলা লেখার জায়গা নেই। বাংলা পরীক্ষায় ইংলিশ লেখার একটা জায়গা ট্রান্সলেশন। বাংলা আর ইংলিশ পরীক্ষাটা মূলত আপনার ভাষাগত দক্ষতা কি এইটা দেখে। হ্যাঁ, এই যে কি বলেন, ইংলিশের হচ্ছে বাংলার ইংলিশের যে রচনা আসে পরীক্ষায়, আমরা ধরেন কম পারি, আমরা হচ্ছে ইয়ে করতাম, কি বলে ইকোনমি বেজ, আমি সারা জীবন পড়ে গেছি যে আমি হচ্ছে ইকোনমি রিলেটেড লিখবো। এখন আমি যে ফ্রেন্ডের পরামর্শ চলতাম, সে লিখতে আমার ছেলেবেলা। এখন ওর ভিতরে ওই জিনিসটা আছে, ও লেখার মতন। কোনটা সাজেস্ট করবেন ভাই আপনি লিখতে? আমি তো আমার ছেলেবেলা সাজেস্ট করবো, কিন্তু আমি তো ওটা ফলো করতে পারি নাই। কারণ আমি আমার ছেলেবেলা লেখা ভাই মানে আমার কাঙ্ক্ষিত মার্ক টাইনে নিয়ে আসতে পারবো না, এটা আপনারা বুঝতে হবে। যে হ্যাঁ, আমার ছেলেবেলাটা লেখা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা থেকে বেটার, স্যার ভালো ভালো মনে করবে এটা লেখা, এটা আমিও বুঝতেছি। কিন্তু আমি আমার ছেলেবেলা লেখা আমার যে টার্গেটেড মার্ক, ধরেন 40-তে 25 পাওয়া বাংলায়, এইটা আমি ক্যারি করতে পারবো না। এই যোগ্যতা আমার ভিতরে নাই, নিজের সক্ষমতা বুঝতে হবে। সুতরাং আমার এইদিকে যাইতে হবে। এটাও ইম্পর্টেন্ট, আপনারা যখন প্রিপারেশন নিবেন যে কোন দিকে ভাই নেওয়া ভালো, অমুক ভাই এই দিকে প্রিপারেশন নিতে বলছে, অ্যাবস্ট্রাক্ট প্রেয়ার হচ্ছে এসে আসে, যেরকম একবার 38 বিসি আসতে আসলো কি নেচার অ্যান্ড নার্চার। এটা তো ম্যাক্সিমাম মানুষের মিনিংই বুঝে নাই যে নেচার অ্যান্ড নার্চারের মানে কি। এটা 38-এ আসছে, এটা যদি আমি আরো 3 বিসিএস প্রিপারেশন নিই এবং বইলেও দেয় যে পরীক্ষায় যে এটা আসবে, হ্যাঁ, তাও আমি এটা প্রিপারেশন নিয়ে লিখতে পারবো না। কারণ আমার ভিতরে ওই অ্যাবিলিটি ওই ক্যাপাবিলিটি নাই। নিজের সক্ষমতা বুঝে প্রিপারেশন নিবেন, পরীক্ষায় আসছে, এটাও একটা ফ্যাক্ট, বুঝছেন ভাই, যে আমি কিভাবে কি ইয়ে করব যখন হচ্ছে প্রিপেয়ার হব। যাক, আমরা হচ্ছে ভিন্ন দিকের অনেক কথাবার্তা বলে ফেললাম, আমরা আমাদের কি বলে আসল জায়গায় আসি। সেটা হচ্ছে এই হচ্ছে মোটামুটি আমাদের ভাইয়া ব্যাকরণের আরেকটা যে। কি কোশ্চেন করা যাবে? আচ্ছা বলেন। হ্যাঁ, ইন্টারন্যাশনালের একটু যদি একটু বলতেন যে এম্পিরিক্যাল বা হচ্ছে গিয়ে কনসেপচুয়াল এগুলো মানে কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, একটু শর্টে যদি একটু বলে দিতেন। ইয়ে পড়েন, মিরাজের বই পড়তে পারেন, মিরাজ মিয়ার। আর কনসেপচুয়ালের জন্য কনফিডেন্সের ছোট বইটাও ভালো, হাসান জাহিদের বইটাও আমি পড়ছি, ওটাও খারাপ না। এই তো। তবে মিরাজের যে বই পড়েন না কেন, ওইটা হচ্ছে মানে জানার জন্য কি পড়বেন, যে আমার হচ্ছে একটা প্রিপারেশনটা স্ট্রং বানানোর জন্য পড়তেছি, ওইটা থেকে কপি করে লিখে দিব এরকম না। ভাইয়া মিরাজ মিয়ার বইটা তো অনেক বড়, দেখা যায় যে 30টার ওটা মতো ওটা আছে।
ওটার হচ্ছে প্রথম যে বইটা বেরোছে ওটার 1 থেকে 11 অধ্যায় দেখলে হবে, কনসেপচুয়ালের জন্য সিলেবাসের সাথে মিল আছে। আর বা আপনাদের আপনাদের মানে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি যে অ্যাটলিস্ট সব সাবজেক্টের একটা করে অন্ততপক্ষে আমরা হচ্ছে আলোচনামূলক ক্লাস রাখবো। এটা এক্সাম বেসে আছে, হ্যাঁ, বা যারা এক্সাম বেসে নাই অ্যাটলিস্ট ফ্রি ক্লাস হইলেও আমরা এটা রাখার চেষ্টা করব বিষয় ভিত্তিক, যে আপনারা প্রশ্ন করবেন আমরা উত্তর দিব, যাদের যা প্রশ্ন আছে। এটা নিয়ে ভাই টেনশন করার কিছু নাই, দ্রুত সময়ের মধ্যে আমরা এটা অ্যারেঞ্জ করে ফেলবো। আর আচ্ছা, ইন্টারন্যাশনাল আসলে, জি ভাই বলেন। এটা শেষ করুন, বলেন। ইন্টারন্যাশনালে নিয়ে খুব বেশি আহ, আসলে প্রথম বিসিএস ভাই সবাই প্যারা খায়, আমিও খাইছি, অনেক বেশি টেনশন করছি। ইন্টারন্যাশনালটা পড়ে মজা আছে, হ্যাঁ, অল্প পরিশ্রম করে অনেক ভালো মার্ক তোলা যায়। মোটামুটি 50-60% মার্ক এখানে ভালো মার্ক। 37 বিসিএস যে ভাই ফার্স্ট হয়েছিল অ্যাডমিনে, তকি ফয়সাল, উনি মাত্র 52 পাইছিলেন ইন্টারন্যাশনালে। আবার এটা সর্বোচ্চ মার্ক সম্ভবত রাষ্ট্রবিজ্ঞানের কাপে 78 পর্যন্ত তুলছে। আবার 40 বিসিএস দেখবেন ইন্টারন্যাশনালে প্রচুর মার্ক উঠছে, আবার 38-37 অনেক কম মার্ক উঠছে। এটা আপ ডাউন করে বিসিএস টু বিসিএস, কিন্তু আমার মনে হয় 50% মার্ক হচ্ছে ইন্টারন্যাশনাল খুব ভালো মার্ক। হ্যাঁ, 45 তো অ্যাটলিস্ট পাবেন, সমস্যা হবে না। আচ্ছা বলেন ভাই, আর কার কি প্রশ্ন আছে? ভাই, এই হচ্ছে আপনি যে তিনজন গ্রুপের কথা বললেন, যে আপনার কি ওই গ্রুপ গুলা কেমন হইতো ভাই? এক একজনকে এক এক ডিপার্টমেন্ট, মানে কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, না কেউ এরকম হলো না, ইঞ্জিনিয়ারিং ধরেন ব্যাকগ্রাউন্ড। আহ, এটা আসলে হয়ে গেছে যেরকম একটা গ্রুপ ছিল যে আমার ডিপার্টমেন্টের এক ফ্রেন্ড আর খুব ক্লোজ এক ছোট ভাই, আমরা একসাথে একটা রিটেন দিছিলাম 44। আমাদের তিনজনের একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা একটা টপিকে কথা বলতে পছন্দ করি, এই গ্রুপটা আলাদা। আবার আমি ঢাকায় অনেকদিন মিরপুরে মেসে থাকতাম, ওই মেসের হচ্ছে 2-3 জন মিলে আলাদা একটা গ্রুপ ছিল। তো ওই গ্রুপের একজন আগেই ক্যাডার হয়ে গেছে, তো পরে আর ওই গ্রুপটা ওয়ার্ক করে নাই, এরকম। কিন্তু এটা ভাই, এটা তো আমার একটা মানে সমস্যাও আর কি, আমি একা পড়তে পারি না। আবার এটা যেটা হয়, ধরেন বিসিএস তো অনেক লং প্রসেস, তো এখানে আসলে ধৈর্য নিয়ে টানা টেবিলে বসে থাকাটা খুব কঠিন ব্যাপার, যে আপনি একা বই নিয়ে বসে আছেন মানে ঘন্টার পর ঘন্টা, এটা খুব কঠিন। তো এই ক্ষেত্রে আমরা ধরেন একজন পড়তো, 2 জন শুনতাম, এবং কয়েকজন 2-3 জন পড়লে কি হয় যে ধরেন আপনার কনসেন্ট্রেশনটা একটা নির্দিষ্ট দিকেই থাকে, আপনি যে পড়তে পড়তে আরেক দিক চলে যাবেন। বা ম্যাক্সিমাম টাইম আপনারা কি হয়, আমি ফেল করছি যে একা পড়লে আমরা ওই ফেসবুকে যাই, ইনস্টাগ্রামে যাই, এখানে ওখানে দৌড় দিই, টের পাই না যে আমরা পড়ার থেকে আরেক দিক চলে গেছি। হয়তো ফোন হাতে নিছি কোন একটা কিছু সার্চ দিয়ে দেখার জন্য, সার্চ দিয়ে দেখছিও, এরপরে হচ্ছে ফেসবুকে 1 ঘন্টা পার করে ফেলছি। এই সমস্যাটা আমি অনেক ফিল করছি। পরে হচ্ছে আমি এই ফর্মুলাটা চলে গেছি, এবং এখন আমাদের এমন হয়েছে যে আমরা আমাদের এখন সবাই চাকরিজীবী। আমাদের যে কজন ছিল, আমার যে 2-3টা গ্রুপে যারা ছিল, এরা সবাই মোটামুটি চাকরি করে এখন। তা আমরা এমনি শুধু শুধুই ফোন দিই, ফোন দিয়ে, যেমন আমার ভাইবা হয়ে গেছে 44-এর, একজনের বাকি আছে। এই যে কালকে রাত্রে আমি ভাত খেতে বসে ফোন দিছি, সে হচ্ছে ইন্টারন্যাশনাল পড়তেছে, আমি তারা জিজ্ঞেস করলাম যে এফপিএসপি কি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মুবিনা খন্দকার ম্যাডামের বোর্ডের কোশ্চেন। এরকম র্যান্ডম আর কি, মানে আলোচনাটা যেন পড়াশোনার লেন্থে থাকে। হ্যাঁ, সমমনা মানুষ পাইলে একসাথে পড়তে পাই, সুবিধা হয়। যদি থাকে ভালো, আর না থাকলে 2 মাসের মধ্যে ভাই এটা খোঁজাখুঁজির দরকার নেই। হ্যাঁ, নিজেই ইয়ে করেন। তবে একা যদি পড়া মানে কন্টিনিউটি ধরে রাখতে চান, সেই ক্ষেত্রে এই যে এরকম একটা জিনিস আছে, ইয়া পড়তে থাকে, বালি পড়তে থাকে, 10 মিনিট 30 মিনিট কিনতে পাওয়া যায়, ওটা দামি, 1200 টাকা নেয়। আবার আপনার ফোনে হচ্ছে ইয়া দিয়ে রাখতে পারেন, ওটার কি জানি বলে, পোডোসমো না কি জানি পোমোডোরো একটা অ্যাপ টেকনিক, আছে। হ্যাঁ 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 পোমোডোরো টেকনিক। হ্যাঁ, 25 মিনিট দিয়ে 5 মিনিট গ্যাপ, 25 মিনিট দিয়ে 5 মিনিট গ্যাপ, এটা এক করে পড়তে পারেন। ভাই, এটা যে কাজ আমি করে না, পড়লাম। এটা ফালতু এই সিস্টেম। যাই হোক, আমার হচ্ছে আমি এগুলো সবই চেষ্টা করছি, জি আমার কাছে হ্যাঁ, সব মানে অনেক ক্ষেত্রে 25 মিনিটের চাইতে কনসেন্ট্রেশন বেশি আছে, তখন উঠে অনেক যেতে হ্যাঁ, ক্ষেত্রে হয়। কম আবার ওই- অনেক আছে। ক্ষেত্রে হ্যাঁ অনেক হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, কম আছে। ওইটাই। আমার ক্ষেত্রে একমাত্র কাজ করছে এই গ্রুপ। হ্যাঁ, আমি তো মানে আমি বাসায় জি ভাই, যতক্ষণ থাকি একসাথে আমি, পড়লে কাজ করে ভালো, সবার এবং মিলে এই একই মনে হলে খুবই ভালো। আমাদের আমার একটা ছোট ভাই শুধু হচ্ছে ক্যাডারবিতে বাকি আছে। আমার মোটামুটি 3-9 জনের যে গ্রুপ ছিল, তাতে একজনই খালি বাকি আছে হইতে। তো তার জন্য এরকম আছে যে আমরা একজন তো হচ্ছে তার বয়সে নেই, কিন্তু সে পড়াশোনার মধ্যে আছে স্টিল, যে ও বাকি আছে, ও হোক, এরকম। মানে এখন এটা অভ্যাস হয়ে গেছে আমাদের, যে আমরা আসলে ইয়ে করতে পারি না। যাক, আমাদের হচ্ছে আমরা মূল টপিকে থাকি। আর কারো কোনো প্রশ্ন না থাকলে বাংলা ব্যাকরণ নিয়ে 2-1 মিনিট বলবো, বলে শেষ করে দেবো ভাই, বলেন। আচ্ছা, আজকে একটু আমি সাহিত্য নিয়ে আপনাদের সাথে 2 মিনিট একটু কথা বলি, হ্যাঁ, কারণ এর পরের দিন মধ্যযুগ আমাদের অনেক পড়া বাকি।
মধ্যযুগ লাস্ট ক্লাস, মানে টাইমে আসলে শেষ করা যাচ্ছে না। আহ, আপনারা যে সাহিত্যের ক্লাসগুলো করছেন, সাহিত্যের কি মানে পড়াশোনা আগাইছেন? আচ্ছা, সাহিত্যের ইয়েতে যাওয়ার আগে এই ব্যাকরণ রিলেটেড আর কারো কোনো কিছু দাবি দেওয়া বা কোনো কথাবার্তা আছে কিনা? এই রেকর্ডিংটা বন্ধ করে দিব, এই ফ্রেশ পিডিএফ দিয়ে দিব, বাগধারাটা আজকে পেয়ে যাবেন। ব্যাকরণের আর কোনো কিছু আছে কিনা, নইলে ব্যাকরণ আমাদের ক্লোজ। আর এই লাস্ট কত বিসিএস এর প্রশ্ন এখানে সব দেওয়া আছে, এখান দিয়ে একটু চোখ বুলাবেন যে আমি সবকিছু পারি কিনা, অ্যাটলিস্ট বানান শুদ্ধ, বাক্য শুদ্ধ, এইগুলা। ব্যাকরণের এই জায়গাটা বলেন যে এখানে আপনাদের কারো কোনো কিছু বলার আছে কিনা। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিংটা ক্লোজ করি।